আম্মু, তুমি এখন কত বয়স? তুমি এর মধ্যেই ওর বিয়ে ঠিক করে ফেললে? শাহানারা বেগম বলল, আমি কি করব বল, তোর চাচাই তোর বিয়েটা ঠিক করেছে। তুমি তো চাচাকে নাও বলতে পারতে। আমার কথা তো এই সংসারে চলে না। তোর আব্বু মারা যাবার পরের দিন থেকেই আমার দাম আছে নাকি এই সংসারে বল? আমরা তো ভিখারির মতন পড়ে আছি সংসারে। আমার কি ইচ্ছে আছে এই 13 বছর বয়সে সবে মিতু, এরই মধ্যে ওর বিয়ে দেওয়ার? আমি বলতে গেলাম বলে তোর মেচ্চাচি আমার সাথে কি ঝগড়া করলো, তোর দাদি বারণ করলো বললে ওরা যা করেছে তা করতে দাও। আমি কি বলবো বল? ঠিক আছে, আমি মেজো চাচার সাথে কথা বলবো। আদিত্য সরকার আমাদের গল্পের এই নায়ক। তার বয়স এখন 16 বছর। তার আব্বু পথ দুর্ঘটনায় কিছুদিন আগেই মারা যান। ওদের নিজেদের কোনো জমি জায়গা নেই, লোকের জমিতে কাজ করে। ওর আব্বু আগে লোকের ভাগের জমিতে সবজি চাষ করত, সেই সব সবজি হাটে বিক্রি করত। একদিন হাটে সবজি বিক্রি করতে গিয়েছিল, সেই সময় একটা লরি আসে, ওর আব্বু দুর্ঘটনা কবলে পড়ে আর সেখানেই মারা যায়। তারপর ওর চাচারা দেখাশোনা করে। আদিত্যের দুটো চাচা, ওর ছোট চাচা জয়পুরে থাকে, সোনার কাজ করে, আর ওর মেজো চাচা সংসার দেখাশোনা করে। ওর দাদি খুবই অসুস্থ, সে সংসারে কিছু করতে পারে না। যাবতীয় কাজ আদিত্যের আম্মু সায়না বেগমকে করতে হয়। আদিত্য এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। ওরা এক ভাই এক বোন। ওর বোনের নাম মিতু, ওর বয়স 13 বছর, ক্লাস 7-এ পড়ে। এরই মধ্যে ওর বিয়ে ঠিক করে ফেলে ওদের বাড়ির লোক, যেটা আদিত্য মেনে নিতে পারছে না। ওর বোনকে আদর করে মিতু বুড়ি বলে ডাকে। ওর ইচ্ছা ছিল ওর বোনকে অনেক দূর পড়াশোনা করাবে, তাই সে তার আম্মুকে বলেছিল কোনোভাবেই বোনের বিয়েটা আটকানোর জন্য। আম্মু যখন বলে সে চেষ্টা করছিল, কিন্তু বাড়ির লোক কথা শোনেনি। তাই আদিত্য ঠিক করলো সে তার চাচার সাথে কথা বলবে। কথা মতো তা পরের দিন আদিত্য তার মেজো চাচা আনোয়ার হাসানকে বলল, মেজো চাচা, আমি বলছিলাম মিতু বুড়ির বয়স তো বেশি নয়, এর মধ্যেই ওর বিয়ে ঠিক করে ফেললে। এখন পড়াশোনার সময়, এখন বিয়ে না দিলেই হচ্ছিল না? আদিত্যর কথা শুনে ওর মেজো চাচা আনোয়ার হাসান বলল, দেখ আদিত্য, আমার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু তোর চাচি খুব বিরক্ত করছে, বলেছে ছেলেটা নাকি ভালো। তোর চাচির পরিচিত ওর মামাতো বোনের ছেলে, আর তোর চাচির সাথে মিতু বিয়ে বাড়ি গিয়েছিল এই কিছুদিন আগে। ওর ভাইপোর বিয়েতে সেখানে নাকি মিতুকে তার পছন্দ হয়েছে, ওরা প্রস্তাব পাঠিয়েছে। তোর চাচি যখন আমায় বলেছিল আমি না করে দিয়েছি, কিন্তু তোর চাচি বলেছে ওদের অবস্থা খুব ভালো, ছেলেটা ভালো ইনকাম করে, ছেলেটার 27 বছর বয়স, শিক্ষিত ফ্যামিলি। আমি খবর নিয়ে দেখেছি ফ্যামিলি খুব একটা খারাপ নয়। তুই এক কাজ কর, সামনের সপ্তাহে তুই আর আমি একদিন যাব, বুঝলি? আজ যাব, নিয়ে দেখে আসব। তোর যদি পছন্দ না হয় তখন না করে দিবি, বলবি আমাদের মেয়ে এখন ছোট, আমরা এখন বিয়ে দেব না। মেজো চাচার কথা শুনে আদিত্য কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে মেজো চাচা, তুমি যখন বলছো তাই হবে। এরপর আদিত্য ওর চাচা আনোয়ার হাসানের সাথে নিয়ে একদিন ছেলের বাড়ি যায়। ছেলেদের বাড়ির কোচবিহার জেলায় তুফানগঞ্জে। বাড়িতে গিয়ে আদিত্য দেখে ছেলেদের বিশাল অবস্থা, বাড়িটা প্রায় রাজপ্রাসাদের মতন। ছেলের আব্বু আম্মুর সাথে কথা বলে, বাড়ির সকলের সাথে কথা বলে আদিত্য ভালো লাগে। শিক্ষিত ফ্যামিলি, এখানে মেয়ের বিয়ে দিলে মেয়েকে পড়াবে। ছেলে না থাকার জন্য ছেলের সাথে কথা বলতে পারে না, তাই সব দেখে শুনে আদিত্যের যখন ভালো লেগে যায় সে আর না বলে না। সে বাড়িতে এসে তার আম্মুকে বলে, আম্মু, আজকে আমি মেজো চাচার সাথে ছেলেদের বাড়িতে গিয়েছিলাম। ওদের বিশাল অবস্থা, বাড়ির সবার সাথে কথা বললাম, সকলেই খুব ভালো, কিন্তু ছেলের সাথে আমার দেখা হয়নি। ছেলে বাড়িতে ছিল না, কোচিং সেন্টারে নাকি পড়ায়, ওখানে গিয়েছিলাম। আমি ভাবছি মিতু বুড়িটার বয়স কম ঠিকই কথা, কিন্তু ছেলের আব্বু আম্মু বলেছে ওরা মিতু বুড়িকে পড়াবে। ছেলের মুখ থেকে এই কথা শুনে শাহানারা বেগম বলল, কিন্তু বিয়ের কথা শুনে মিতু তো খুব ভেঙে পড়েছে, ওর দাদি ওকে বোঝাচ্ছে। মিতু বুড়ি কোথায়? শাহানারা বেগম বলল, তোর দাদির রুমে। তোরা গেছিস শুনে ওর মনটা খারাপ হয়ে গেছে, বলছিল ভাইয়া শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। ঠিক আছে আম্মু, আমি মিতু বুড়ির সাথে কথা বলছি। আম্মুর সাথে কথা বলে আদিত্য ওর দাদির রুমে যায় আর দেখে ওর বোন দাদির কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য গিয়ে বোনকে ডাকে আর বলে,
মিতুগুড়ি, আমার উপর রাগ করেছো? এই তুই যা, আমি আর তোর সাথে কথা বলবো না। কেন, আমি কি করেছি? তুইও শেষ পর্যন্ত রাজি হয়ে গেলি আমার বিয়েতে। ভাইয়া, তোদেরকে ছেড়ে যেতে আমার যে মন চাইছে না। বোনের কথা শুনে আদিত্য মুচকি হাসে, তারপর বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কে বললো তুই আমাদের ছেড়ে চলে যাবি? বিয়ে হয়ে গেল, তুই তো আমাদের বাড়িতে আসবি, আমরা সবাই যাব। তাছাড়া তোর শ্বশুরবাড়ির লোক খুব ভালো, ওরা তোকে স্কুলে ভর্তি করে দেবে, তুই পড়াশোনা করবি। মিথ্যে কথা, আমি তোদের বিশ্বাস করি না। নাতনির কথা শুনে তার দাদি হাসিনা বেগম বললে উঠল, অত চিন্তা করছিস কেন মিতু? তোর ভাইয়া তো গিয়েছে, সব তো দেখেছে, ওরা নিশ্চয়ই ভালো, তাই তো পছন্দ হয়েছে। তোর ভালো হবে দেখবি, আমি বলছি। তাই আর না করিস না বোন, তুই রাজি হয়ে যা প্লিজ। দাদির কথা শুনে ভাইয়ার কথা শুনে মিতু আর কিছু বলে না। সে দাদির কোলে মাথা দিয়ে শুয়ে থাকে আর চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কিছুদিন পর মিতুর বিয়ে হয়ে যায়। যার সাথে বিয়ে হয়েছে ছেলেটার নাম মাহিম শেখ। বয়স 26 বছর। সে একটা কোচিং সেন্টারে পড়ায় আর সেই সাথেই চাকরি প্রস্তুতি নিচ্ছে। আজকে মিতু আর মাহিমের বাসর রাত। মিতু অপেক্ষা করছিল। মাহিম রুমে ঢুকে দেখে একটা বাচ্চা মেয়ে তার রুমের বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। মাহিম এগিয়ে এলে মিতু উঠে দাঁড়ায়। মাহিম তাকে বলে, দেখো, আমাকে থেকে সালাম করতে হবে না, এসব ন্যাকামি আমার পছন্দ নয়। আজকে আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমার এই বিয়েতে মত নেই। আমি আমার আব্বু আম্মুর জন্য বিয়ে করেছি, আম্মু এই বিয়ে ঠিক করেছে। আমি অনেক বারণ করেছিলাম কিন্তু ওরা শোনেনি। তাই আমি তোমাকে কিছু কথা বলে দিচ্ছি, তোমার মতো বাচ্চা মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, ভবিষ্যতে আমি তাকেই বিয়ে করব। আমি একটা কাগজ দিচ্ছি, তুমিও সই করো। এটা একটা ডিভোর্স পেপার। এরপর তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। তুমি এখন ছোট্ট, তোমার এখন পড়াশোনা করার সময়। ডিভোর্সের ব্যাপারটা আমাদের বাড়ির লোক কেউ জানবে না। তুমি বলবে আমি আমার বাড়ি থেকে পড়াশোনা করতে চাই, আমি বাড়ির লোককে বুঝিয়ে ম্যানেজ করব। তুমি তারপর ফিরে যাবে তোমাদের বাড়ি, তোমাকে প্রতি মাসে আমি টাকা পাঠিয়ে দেব। তারপর আমি যখন বিয়ে করব তখন সকলকে বলে দেব ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তোমার এই 13 বছর বয়স আর আমার কত বয়স জানো? মাহিমের কথা শুনে মিতু মাহিমের দিকে তাকায় আর সে মাথা নেড়ে না বলে। সেটা দেখে মাহিম বলে, আমার বয়স 26 বছর, আমি তোমার থেকে 13 বছরের বড়। তাই তোমায় বলছি, তুমি ফিরে যাও, গিয়ে পড়াশোনা করো। আর এটাকে একটা দুর্ঘটনা বলে মনে করবে। অদূর ভবিষ্যতে তুমি আরও ভালো জীবনসঙ্গী পাবে। আমার দায়িত্ব বাড়ির সকলকে ম্যানেজ করা, তুমি তোমার বাড়ির সকলকে ম্যানেজ করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে, কাল সকালে তুমি চলে যাবে আমাদের বাড়ি থেকে। মাহিমের কথা শুনে মিতু আর কিছু বলে না। সে বাচ্চা মেয়ে, ও তো এসবের মানেই বোঝে না। সে নিজের বাড়ি ফিরে যেতে পারবে, এতেই তার আনন্দ। সে আবার বন্ধুদের সাথে স্কুলে যেতে পারবে, খেলাধুলো করতে পারবে। তার মনে খুব খুশি। তার পরের দিন মিতুকে মাহিম নিজে দিতে আসে। সেদিন মাহিম তার চাচা আনোয়ার হোসেনকে বলেন, দেখুন আঙ্কেল, মিতু এখন ছোট, ওর পড়াশোনা করার দরকার। ও এখন এ বাড়িতেই থাকবে, ও বড় হোক, বুঝতে শিখুক, তখন না হয় আমি ওকে নিয়ে যাব। ওকে ওর মতো করে বড় হতে দিন। এখন যুগ পাল্টে গেছে, ছোটোবেলায় মেয়েদের কেউ বিয়ে দেয় না। তবুও আমার আব্বু আম্মু কিছুটা জোর করে আমার বিয়ে দিয়েছে, এতে ওর কোনো দোষ নেই, ও তো একটা বাচ্চা মেয়ে। এখন আমি আসছি। কথাটা বলে মাহিম সেখান থেকে চলে যায়। মাহিমের আব্বু আম্মু জানতে চাইল মাহিম অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। মেয়েটাকে ওদের পছন্দ ছিল না, তাই জানাশোনা মেয়ে বলে মিতুর সাথে বিয়েটা দিয়ে দেয়। কিছুদিন পর মাহিম চাকরি পেয়ে যায়, সরকারি ব্যাংকের চাকরি। মাহিম চাকরি পাওয়ার পরে বাড়িতে জানায় যে মিতুর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে। বাসর রাতের দিন মিতু নাকি ডিভোর্স পেপারে সই করে চলে গেছে, তাই সে আবার পুনরায় বিয়ে করতে চায়। এই খবর মিতুদের বাড়িতে আসে। জামাই নাকি আবার বিয়ে করবে, মিতু নাকি ডিভোর্সে সই করে দিয়েছে। কথাটা শুনে সানিয়া বেগম মাথা ঘুরে যায়। সে মিতুকে বলে, মিতু, এসব কি শুনছি রে? মিতু যখন জামা কাপড় গুছাচ্ছিল
আম্মুর কথা শুনে সে আম্মুর দিকে তাকায়, তারপর বলে, কি শুনেছো তুমি? জামাই নাকি তোকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্সের কথা শুনে মিতু মনে পড়ে গেল বাসর রাতে ওই লোকটা ওকে একটা কাগজে সই করতে বলেছিল আর বলেছে ওটা ডিভোর্স পেপার। কিছুক্ষণ ভাবার পর মিতু বলল, হ্যাঁ মো, ওই লোকটার বাসর রাতে আমাকে একটা কাগজে সই করতে বলেছিল। আমি সই করেছিলাম, বলেছিল এটা ডিভোর্স পেপার। কিন্তু আমি তো অত শত জানি না আমি তোমাদের কাছে ফিরে আসতে পারবো, এই আনন্দে সই করেছি। কথাটা শেষ করতে দিল না মিতুকে। তার আগেই সায়না বেগম সপাটে একটা চড় মারল। সে সাথে সাথে বিছানার ওপর পড়ে গেল। আদিত্য তখন বাড়িতে ছিল না। সে তখন বাজারে গিয়েছিল সবজি বিক্রি করতে। বাড়িতে ঢুকে দেখে যে এক নিস্তব্ধ পরিবেশ। সে তখন আদরের বোনকে ডাক দেয়। আদিত্য যেখানেই যাক না কেন সে তার বোনের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে। আদিত্য বোনকে ডাকে। মিতু বুড়ি, তুই কোথায়? ওপাশ থেকে কোনো সাড়া পায় না। সে তখন তার আম্মুকে বলে, আম্মু, মিতু বুড়ি কোথায়? আদিত্যর কথায় কোনো উত্তর না দিয়ে সে তখন বাড়িতে পোষা ছাগলকে খাবার খাওয়াচ্ছিল। কিছু বলছে না দেখে আদিত্য তার আম্মুকে বলে, কি হয়েছে আম্মু? কেন কথা বলছো না? মিতু বুড়ি কোথায় আম্মু? আম্মু কোনো কথা বলছে না দেখে আদিত্য তার দাদির হাসিনা বেগমের কাছে যায়। হাসিনা বেগমকে গিয়ে জিজ্ঞাসা করে, দাদি, আম্মু কেন কথা বলছে না? কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। মিতু বুড়ি কোথায়? নাতির কথা শুনে হাসিনা বেগম বলল, তোর আম্মু মিতুকে মেরেছে, সে রুমে শুয়ে আছে, রুম লক করে দিয়েছে, কেউ ঢুকতে পারছে না। দাদির কথা শুনে আদিত্য চমকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মিতু কি করছে? কেন আম্মু তোকে মেরেছে? নাতির কথা শুনে হাসিনা বেগম বলল, কেন তুই জানিস না কি হয়েছে? না বললে কি করে জানবো? জামাই মিতুকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে আবার বিয়ে করছে। দাদির কথা শুনে আদিত্য চিৎকার করে বলে, কি বলছো কি মিতু? জামাই মিতুকে ডিভোর্স করেছে মানে? কবে ডিভোর্স করলো? ও তো বিয়ের পর থেকে এখানেই আছে। বাসর রাতের ওই দিন জামাই মিতুকে দিয়ে একটা কাগজে সই করিয়ে নেয় আর বলে ও নাকি একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, পরে তাকে বিয়ে করবে। তুমি এখন ছোট, বাড়ি চলে যাও, গিয়ে পড়াশোনা করো। মিতু অত বোঝে না, সে এখন ফিরে আসার জন্য আনন্দে সেই কাগজে সই করে দেয়। জামাই এখন চাকরি পেয়ে গেছে আর সেই মেয়েটাকে বিয়ে করবে, সেই জন্য বাড়িতে খবর পাঠিয়েছে। মিতু তাতে অনেক আগেই সই করে দিয়েছে। তোর আম্মু মিতুকে জিজ্ঞাসা করছিল সই করেছে, ও বলল হ্যাঁ করেছি। বলল আমি তোমাদের কাছে ফিরে আসবো, সেই আনন্দে সই করে দিয়েছি। কথাটা শুনে তোর আম্মু মিতুকে মেরেছে আর সে দরজা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছে। আমরা ডাকাডাকি করায় দরজা খুলছে না। দাদির মুখ থেকে সমস্ত কথা শুনে আদিত্য ছুটে যায় মিতুর রুমের দিকে। সে গিয়ে মিতুকে ডাক দেয় আর বলে, মিতু বুড়ি ওঠ, দরজা খুল। তুই যদি দরজা না খুলিস আমি কিন্তু ভেঙে দেব। তুই তাড়াতাড়ি দরজা খোল, না হলে আমি বাড়ি থেকে চলে যাব আর কখনো ফিরে আসবো না। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর তো চিন্তা নেই। এবার আমি অনেক দূরে চলে যাব। কিছুদিন আগে ছোট চাচা ফোন করেছিল, বলেছিল ওখানে একটা কাজ দেখেছে, আমাকে যেতে বলেছে। আমি তো বলেছি আমি যাব, আর ফিরে আসবো না। তার ভাই চলে যায় এই কথাটা শুনে। ঠিক থাকতে পারে না সে, ছুটে এসে দরজা খুলে দেয়। তারপর ভাইয়াকে সামনে দেখতে পেয়ে ভাইয়ার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, আমু আমায় অনেক মেরেছে, আমি তো কিছু জানি না। আমাকে কাগজটা সই করতে বলেছে, আমি সই করে দিয়েছি। কি করে বুঝবো বলো? ঠিকই করেছিস, তোকে এখন পড়াশোনা করতে হবে না, অনেক বড় হতে হবে। তুই তো আমার আদরের একমাত্র ছোট বোন। আমি তো আছি বোন, তুই কোনো চিন্তা করিস না। এই পৃথিবীর কেউ যদি তোকে কষ্ট দেয় আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। তুই একমাত্র আমার দুর্বলতা, তাই তোর রক্ষা করা আমার দায়িত্ব। তোকে কেউ কিছু বলবে না, তুই মন দিয়ে পড়াশোনা কর। বাড়িতে কেউ সেভাবে মিতুকে কিছু না বললেও মেজো চাচি রূপা বেগমের কথা শোনা যাচ্ছে না। সে সবসময় মিতুকে উঠতে বসতে খোঁটা দিয়ে বলে, তুই এমন মেয়ে যে নিজের স্বামীকে হাত করতে পারলি না, সংসার ছেড়ে চলে আসতে হলো, সারা জীবন চাচার করে খাবি বলে। রূপা বেগমের কথা শুনে তার শাশুড়ি হাসিনা বেগম বলেন, এতে ওর কোথায় দোষ ছিল? ছেলেটাই ওর সাথে বদমাশি করলো।
তুমি তো জেনে শুনে দোষ করে সব থেকে তুমি তো দোষী বেশি। শাশুড়ির কথায় রূপা বেগম আগুনে ঘি পড়ার মতন জ্বলে উঠল। সে শাশুড়ির উদ্দেশ্যে বলে, আপনি কোনো কথা বলবেন না। আপনার নাতনির দোষটা দেখলেন না? নিশ্চয়ই আপনার নাতনির মধ্যে কিছু খুঁত আছে, তাই জামাই নিয়ে ঘর করছে না। আরে মিতুর এই 13 বছর বয়স, এখন কি ওর সংসার করার বয়স? আমাদের সময় ছিল আলাদা, এখন এই বয়সে মেয়েরা অনেক কিছু বোঝে না। তুমি তো শুধু চালাকি করে ওর বিয়েটা দিলে যাতে তোমার মামাতো বোন বিনা পয়সায় একটা ঝি খুঁজে পায়। 13 বছর বয়সে বুঝি মেয়েদের বিয়ে হয় না? আপনিই তো বলেন ওই বয়সে আপনি নাকি বাচ্চার মা হয়ে গেছেন, আর শ্বশুর বাড়িতে কাজ করলে বুঝি মেয়েদের ছি বলা হয়? তুমিও তো বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছো, তুমি কত কাজ করো সারাদিন, এ পাড়া ও পাড়া চর্চা করে বেড়াও। আমি তো পরচর্চা করে বেড়াই, তা আপনার বড় বৌমা? বড় বৌমা তো ভালোই, সেজন্য বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে ঘর করতে পারলো না। শাশুড়ি হাসিনা বেগম ও যা রূপা বেগম যখন তর্ক করছিল তখন পাশ থেকে সায়না বেগম বলল, আম্মু আপনি চুপ করুন, আমার মেয়ের কপালটাই খারাপ, তাই আর সংসার করা হয়নি, এতে আপনারা ঝগড়া করবেন না। যার কথা শুনে রূপা বেগম বলল, যার যেমন তার তো তেমনই হবে। আপুর মনটাই তো ভালো নয়, তাই তো কম বয়সে স্বামী ছেড়ে চলে গেল, মেয়েটার সংসার হলো না। কি জানি ছেলের আবার কপালে কী লেখা আছে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। আদিত্য এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। একদিন রাস্তা দিয়ে সে হাঁটছিল, একটা 12-13 বছরের মেয়ে ছুটে এসে তাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া আপনার নাম কি আদিত্য? মেয়েটার কথা শুনে আদিত্য একটু ঘাবড়ে যায়। সে মেয়েটার দিকে অবাক চোখে তাকায়, তারপর সে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমি আদিত্য, কিন্তু তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞেস করছো? ভাইয়া ওই সামনে বাজারের ভেতর আমাদের ধূপপাতি বিক্রি করার দোকান আছে, আমাদের দোকানের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে 2 ছেলে আর 3টে মেয়ে বসে বসে আলোচনা করছিল, ওরা নাকি আপনাকে ফাঁসাবে। আপনাদের কলেজে কোন প্রতিযোগিতা হয়েছিল, আপনি কি সেখানে ফার্স্ট হয়েছিলেন? মেয়েটার কথা শুনে আদিত্য কৌতূহল বেড়ে গেল। সে জিজ্ঞাসা করল, হ্যাঁ হয়েছিল তো, আর আমি সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। ওরা আর কি বলেছিল? কালকে নাকি আপনাকে পুরস্কার দেওয়া হবে, তার আগে ওরা আপনার ক্ষতি করবে। ওরা বলেছে আপনার এমন ক্ষতি করবে যা আপনি কল্পনাও করতে পারেন না, এমনকি আপনাকে হাজতবাস পর্যন্ত করাবে। তাই বলছি কালকে আপনি কলেজে আসবেন না? মেয়েটার কথা শুনে আদিত্য বলল, তাই বুঝি? তা আমাকে বাঁচানোর জন্য তোমার এত চিন্তা কিসের? আমি আপনাকে অনেক দিন থেকেই দেখছি। কবে থেকে দেখেছো? আমি তো আব্বুর দোকানে মাঝে মাঝে আসি, আমি দেখেছি আপনি ব্যাগে করে সবজি নিয়ে আসেন আর ওই সবজির দোকানে বিক্রি করেন, তারপর কলেজে যান। আপনি প্রচুর পরিশ্রম করেন। যারা ভালো মানুষ হয় আল্লাহ সব সময় তার পাশে থাকে। আপনার ভালো হবে ভাইয়া, কিন্তু দুষ্টু লোকগুলো আপনার ক্ষতি করতে চাইছে। তুমি চিন্তা করো না, ওরা আমার কিছু ক্ষতি করতে পারবে না। তা তোমার নাম কি? আদিত্যের কথা শুনে সাথী একটু মিষ্টি হেসে বলল, আমার নাম সাথী। তোমরা কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট বোন আছে। আমার আব্বুর ধূপ আর মোমবাতি বিক্রি করার দোকান আছে। তোমাদের কোথায় বাড়ি? ওই পাশে একটা বস্তি আছে, আমরা বস্তিতে থাকি। আমার আম্মু নেই, অনেক দিন আগেই মারা গেছে। আমি, আমার বোন আর আমার আব্বু। তুমি স্কুলে যাও না? যাই তো, আর মনে হয় স্কুল যাওয়া হবে না। কেন? আমার আব্বু মনে হয় আবার বিয়ে করবে, আমার নতুন আম্মু আসবে, তাই আমাকে আর বোনকে নানুর বাড়ি পাঠিয়ে দেবে। হো তাই বুঝি? ওখানে গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাবে। আমার নানু তো খুব গরিব, পড়াশোনা করে টাকা লাগবে, কোথায় পাবো টাকা? এখন তো সরকার থেকে মেয়েদের অনেক সুযোগ সুবিধা পায়। তুমি যদি পড়াশোনা করো তবে তুমিও তো সুযোগ সুবিধাগুলো পাবে। ভালো করে পড়াশোনা করবে, ভবিষ্যতে তুমি একটা কিছু করতে পারবে। ইচ্ছা তো আছে ভাইয়া, জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছে। জানেন ভাইয়া, আমার স্বপ্ন আমি একজন শিক্ষিকা হব। তাই মনে জোর রেখো, দেখবে তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না।
ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি সাবধানে থাকবে। আপনিও সাবধানে থাকবেন ভাইয়া। সাথী হলো আমাদের এই গল্পের নায়িকা। তার এখন 13 বছর বয়স, সে ক্লাস 7-এ পড়ে। তাদের দোকানের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে প্রতিদিন কলেজের ছেলেমেয়েরা আড্ডা দেয়। সেদিন আড্ডা দিচ্ছিল 4-5টা ছেলে মেয়ে। কলেজ ছুটি হওয়ার পর আদিত্য সেখানে দিয়েই যায়। আদিত্যকে দেখে তারা আলোচনা করে, প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া বের করছি, তোকে কি করি দেখ এবার। তার কিছুটা দূরে সাথী দাঁড়িয়েছিল, সে সব শুনতে পায়, বুঝতে পারে ওরা আদিত্যকে নিয়ে আলোচনা করছে। সেটা শুনে সাথী আদিত্যকে সাবধান করে। সাথী তখন ওর আব্বুর দোকানে বসেছিল। আদিত্য লোকে জমি ভাগ করে সবজি চাষ করে, আর সে সবজি সে প্রতিদিন কলেজে যাওয়ার আগে জমি থেকে তুলে নিয়ে এসে ব্যাগে ঢোকায়, তারপর সবজির দোকানে দেয়, সেখান থেকে টাকা নিয়ে কলেজে যায়। সাথী সেখানে বসে রোজ দেখে। তাই ওরা যখন আদিত্যকে নিয়ে আলোচনা করছে, সাথী আর থাকতে পারে না, ছুটে এসে আদিত্যকে খবরটা দেয়। আদিত্য পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছেলে, সেই সাথেই কর্মস্থ। আব্বু মারা যাওয়ার পর মোটামুটি সেই সংসারে হাল ধরেছে। তার মেজো চাচা সে খুব অসুস্থ, ভালো কাজ করতে পারে না। মেজো চাচি অশান্তি করে, কিন্তু তার চাচা নিজেই চাচিকে বারণ করে, কারণ সে জানে তার পরিশ্রম করার ক্ষমতা নেই। আদিত্য যদি কোনোভাবে সংসারে হাল ছেড়ে দেয় তাহলে সে সংসার চালাতে পারবে না, তাই সে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে। মেজো চাচার একটি মাত্র ছেলে। তারপরের দিন আদিত্য কলেজে এলে একটি ছেলে ওকে ডেকে নিয়ে যায়, তারপর রুমের মধ্যে আটকে রাখেন। তার কিছুক্ষণ পর একটি মেয়ে ওই রুমে ঢোকে। মেয়েটির নাম নাজমা। ওর আব্বু একজন পলিটিশিয়ান লিডার, কলেজের ডোনার একজন, তাই তার মেয়ে কলেজে একটু দাপট দেখায়। রুমে ঢুকে সে আদিত্যকে জড়িয়ে ধরে আর বলে, জানো আদিত্য, আমি না তোমায় খুব ভালোবাসি। এই কথাটা বলার জন্যই আমি অন্তকে পাঠিয়েছিলাম তোমাকে এই রুমে ডেকে নিয়ে আসার জন্য। তুমি এসেছো, এজন্য ধন্যবাদ। নাজমার কথা শুনে আদিত্য একটু হাসে, তারপর বলেন, অ্যাক্টিং ভালোই জানো নাজমা, তোমার অভিনয় আমার ভালোই লাগে। আদিত্যর কথা শুনে নাজমা রেগে যায় আর বলেন, ও, আমি অভিনয় করছি? তবে দেখো আমার অভিনয়। কথাটা বলে নাজমা নিজের জামা ছিঁড়তে থাকে আর বলেন, কে আছো? বাঁচাও, এই ছেলেটা আমার ক্ষতি করতে চাইছে। কথাটা বলে নাজমা চিৎকার করে ডাকতে থাকে। নাজমা চিৎকার দিয়ে তার পুরো টিমকে সেখানে এসে হাজির হয়। সেই সাথে প্রিন্সিপাল স্যারও ওখানে আসে। ওরা আসতেই নাজমা দরজা খুলে দেয় আর প্রিন্সিপাল স্যারকে দেখে। নাজমা কান্না করতে থাকে আর বলতে থাকে, দেখুন না স্যার, আদিত্য আমার সাথে জোর করছিল। আপনি তো সবসময় বলেন আদিত্য খুব ভালো ছেলে, দেখুন ভালো ছেলের নমুনা। নাজমার কথা শুনে প্রিন্সিপাল স্যার কিছু বলে না, কিন্তু ওর বন্ধুরা সকলে বলে থানার খবর দিয়ে স্যার পুলিশ ওকে ধরে নিয়ে যায়। এরপর ছেলে যদি কলেজে থাকে তাহলে কলেজে সম্মান থাকবে না। খবর দেওয়া হয় নাজমার আব্বুকে, পলিটিশিয়ান লিডার আফতার চৌধুরীকে। আফতার চৌধুরী দলবল নিয়ে এসে আদিত্যকে হুমকি দেয়। মারধর করতে গেলে প্রিন্সিপাল স্যার বাধা দেয়, বলে থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পর পুলিশ এলে নাজমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। নাজমা কাঁদতে কাঁদতে বলে, স্যার দেখুন না, এই ছেলেটা আমার সাথে পড়ে ও অনেক দিন ধরে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছে, কিন্তু আমি ওকে কোনোভাবে পাত্তা দিচ্ছি না। সে কারণে ও আজকে আমাকে এই রুমে বন্দি করে রেখে দিয়েছে আর আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। নাজমার কথা শুনে পুলিশ অফিসার আদিত্যকে জিজ্ঞাসা করেন, তুমি কেন এই মেয়েটাকে ক্ষতি করতে চাইছো? ও তো তোমাকে পছন্দ করে না। তুমি জানো তুমি কত বড় খারাপ কাজ করতে চাইছিলে? এখন তোমরা স্টুডেন্ট, তোমাদের কেরিয়ারের সময় কেন এসব নোংরামি করে নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে চাইছো? পুলিশ অফিসারটার কথা শুনে আদিত্য বলেন, স্যার, আমার কিছু কথা আছে, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আদিত্যর কথা শুনে উপস্থিত সকল একটু অবাক হয়ে যায়। কি দেখাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। আদিত্য তখন রুমে লাগানো একটা ছোট্ট ক্যামেরা পুলিশের অফিসারের হাতে দিয়ে বলে, স্যার, আমাকে অপরাধী বানানোর আগে আপনি শুধু আমার এই ছোট্ট উপহারটা গ্রহণ করুন আর দেখুন এতে কি আছে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। যদি মনে হয় আমি অপরাধী তাহলে যা শাস্তি দেবেন আমি তাই মাথা বেঁধে নেব। আদিত্যর কথা শুনে নাজমা তার
সঙ্গীরা ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার অফিস রুমে এসে সেটা চেক করে দেখে, আর তাতে যা উঠে আসে সেটা দেখে পুলিশ অফিসারের চক্ষু চড়ক গাছ। একটা মেয়ে এভাবে মিথ্যা অভিনয় করতে পারে? একটা নিরীহ ছেলেকে এইভাবে কেউ ফাঁসায়? বাইরে এসে পুলিশ অফিসার নাজমাকে বলে, তুমি যেটা করেছো সেটা ঠিক কাজ করনি, এইভাবে অন্যের ক্ষতি করতে নেই। তোমার আব্বু একজন পলিটিশিয়ান লিডার, তার কত নাম, কত লোক তাকে চেনে। এই কলেজের ডোনার তিনি, আর তুমি তার মেয়ে হয়ে কেন এই কাজ করলে? ছেলেটা ভালো তাই তোমার বিরুদ্ধে অভিযোগ করেনি, যদি অভিযোগ করতো তুমি কি বিপদে পড়তে। তাই বলছি খুব সাবধান, আর অন্যের কখনো ক্ষতি করবে না, সৎ পথে থাকবে, সৎ চিন্তা করবে, আল্লাহ তোমাকে পথ দেখাবে। নানি, আমার কিছু ভালো লাগছে না। আব্বু কেন আবার বিয়ে করলো বলো তো? নাতনির কথা শুনে তার নানি রোকিয়া বেগম বলল, তোর আব্বু তো বলল আপনার মেয়ে মরে গেছে বলে, আমি কি তার শোকে বসে থাকবো নাকি? আমারও তো জীবন আছে, আমাকে বিয়ে করতে হবে না? আব্বু আগে ভালো ছিল, কিন্তু এখন আর আমাদের ভালোবাসে না। আম্মু যখন মারা যায় তখন কত কান্নাকাটি করছিল। আমি তো ভেবেছিলাম আব্বু আর বিয়ে করবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে আব্বু আবার বিয়ে করে ফেললো। থাক সব কথা ছাড়। তো নানু বলছিল কালকে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবে, তুই স্কুলে যাবি? তুমি বরং বোনকে স্কুলে ভর্তি করে দাও, আমি আর স্কুলে যাব না। আমি কিছু একটা কাজ খুঁজে নেব, তা না হলে সংসার চলবে কি করে? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোরা দুজনেই স্কুলে যাবি। আমি আর তো নানু তো বেঁচে আছি, আমরা থাকতে তোকে চিন্তা করতে হবে না। যেভাবেই হোক তোদের দু বোনকে মানুষ করতে হবে। তোর আম্মুকে আমরা কথা দিয়েছি, তোদের অযত্ন কখনোই আমরা করতে দেব না। তুই ওখান থেকে তোর কাগজপত্র সব নিয়ে আসছিস তো? কালকেই তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। সে আবার বলতে, যেই নতুন আম্মুর ঘরে ঢুকে পড়লো, আব্বু সঙ্গে সঙ্গে আমাদেরকে ঘর থেকে বের করে দিল। সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে বলল, তোরা কালকে চলে যাবি, আর এই বাড়িতে তোদের থাকতে হবে না। তারপরে দিন সাথী তার বোন দোলাকে স্কুলে ভর্তি করে দেয়। এদিকে আদিত্য নেট পরীক্ষায় বসে। আদিত্য যথেষ্ট মেধাবী ছেলে, তাই সে সসম্মানে নেট পরীক্ষার উত্তীর্ণ হয়ে দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা বছর। সেদিনের আদিত্য আজকে একজন আইএএস অফিসার। আম্মু, আজকে আমার একটা ইন্টারভিউ আছে। মেয়ের কথা শুনে সায়না বেগম বলল, ইন্টারভিউ কোথায়? একটা প্রাইভেট কোম্পানিতে। কিছুদিন আগে আমি আবেদন করেছিলাম, ওরা আমাকে ডেকেছে। ভাইয়াকে বলেছিস? না, বলা হয়নি, আজকে রাতে ফোন করব। আগে ভাইয়ের সাথে কথা বল, ভাইয়া কি বলে দেখ, তারপর। রাতের দিকে মিতু আদিত্যকে ফোন করে আর বলে, হ্যালো ভাইয়া, কি করছিস? আদিত্য তখন ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছিল। বোনের ফোন দেখে সে একটু মুচকি হাসে, তারপর বলে, ও এতদিন পর আমার মিতু বুড়ি বুঝি আমার কথা মনে পড়লো? তোর মিতু বুড়ির সবসময় তোর কথাই মনে পড়ে। তোর তো মনে পড়ে না, মিতু নামে তোর একটা বোন আছে, সেটা তুই ভুলেই গেছিস। বোনের কথা শুনে আদিত্য হো হো করে হেসে ওঠে আর বলে, দুনিয়ার কোনো ভাই তার বোনকে ভুলে যেতে পারে? তুই তো আমার কলিজার সোনা। কি করছিস বল, কেমন আছিস? ভালো আছি ভাইয়া। আমি যে জন্য তোকে ফোন করলাম, কালকে আমার একটা ইন্টারভিউ আছে। কিছুদিন আগে একটা কোম্পানি কিছু এমপ্লয়মেন্ট লাগবে বিজ্ঞাপন দিয়েছিল, আমি সেখানে আবেদন করেছিলাম। ওরা আমাকে ডেকেছে, আমি আম্মুর সাথে কথা বললাম। আম্মু তোকে বলতে বললো, তাই তোর অসুবিধা নেই তো আমি যদি এই জবটা করি? না না, অসুবিধা কিসের? আমি তো চাই আমার বোন নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। আজকের দিনে মেয়েরা যত স্বাধীনভাবে চলাফেরা করবে তত আমাদের সমাজ ভালো থাকবে, সমাজ এগিয়ে যাবে। তুই যা, অনেক শুভেচ্ছা রইল তোকে। আমি আশাবাদী তুই পেয়ে যাবি। আদিত্যর কথা শুনে মিতু হাসতে হাসতে বলে, ধন্যবাদ ভাইয়া, আমি এটাই এক্সপেক্ট করেছিলাম। পরের দিন মিতু ইন্টারভিউ দিতে যায়। খুব ভালো ইন্টারভিউ হয়। পরের দিন পর তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, সে কাল থেকে জয়েন করতে হবে। কথাটা শুনে মিতু আনন্দে কাঁদতে থাকে। সে তার দাদিকে জড়িয়ে ধরে আর বলে, দাদি, আমি খুব খুশি জানো, আমি চাকরি পেয়েছি। ভাইয়া বলে মেয়েদের স্বাবলম্বী হতে হবে, তবে সুন্দর সমাজ গড়ে উঠবে। আমি দেখিয়ে দিব মেয়েরা সস্তা নয়, আমি অনেক বড় হব দাদি।
নাতনির কথা শুনে দাদি হেসে ওঠে আর বলে, তাই আমি খুব খুশি হয়েছি। এবার দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। যে তোকে দূরে ঠেলে দিয়েছিল সে তোকে একদিন আপন করে নেবে। তোর ভালোবাসার জন্য সে কাঙাল হয়ে যাবে, ভিখারির মতন তোর কাছে হাত পাতবে। দাদির কথা শুনে মিতু বলে, কি বলছো দাদি? তুমি এখন এসব কথা মনে রেখেছো? আমার তো আর কিচ্ছু মনে নেই। তুই মুখে বলছিস তোর সব মনে আছে, তুই সেটা স্বীকার করতে চাইছিস না। তোর দাদু একদিন আমাকে অবহেলা করেছিল, সে আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল, কিন্তু আমার মনে জোর ছিল সে আবার ফিরে এসেছিল। আমি জানি তোর মনে জোর আছে, তুইও তোর ভালোবাসার মানুষটাকে একদিন ফিরে পাবি। তখন বয়স কম ছিল হয়তো, অতটা বুঝতে পারিসনি, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা ঠুনকো নয়। ওকে তোর কাছে ফিরে আসতেই হবে। আমার বিশ্বাস আল্লাহ তোকে নিরাশা করবে না। দাদির কথা শুনে মিতু হাসে, কিছু বলে না। আব্বু, আমি এটাই আশা করেছিলাম। তুমি অনেক দিন থেকে রাজনীতি করছো, আমি চেয়েছিলাম তুমি এবার মন্ত্রী হও। তুমি মন্ত্রী হয়েছো, আমি খুব খুশি আব্বু। ভাই, আমার মেয়ে যখন খুশি তখন আমিও খুশি। আফতাব চৌধুরী ভোটে জিতে মন্ত্রী হয়েছে। এদিকে আদিত্য আইএস অফিসার হয়ে সরকারি দপ্তর সামলাচ্ছে। এইবার সরকার থেকে আফতাব চৌধুরীকে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরে আমলা পদে নিযুক্ত হয়েছিল আইএস অফিসার আদিত্য হোসেন সরকার। এর আগে আদিত্য আমলার পদে সামলাচ্ছিল। আফতাব চৌধুরীকে কৃষিমন্ত্রী করা হয়েছে। আজকে আদিত্য এসেছে আফতাব চৌধুরীর কাছে। আফতাব চৌধুরীর কাছে গিয়ে আদিত্য বলে, স্যার, সরকার থেকে আমাদের নিয়োগ করা হয়েছে সচিব পদে আপনার দপ্তর দেখাশোনা করার জন্য। আদিত্যর কথা শুনে আফতাব চৌধুরী কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমার নয়, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমি তোমার নাম শুনেছিলাম এর আগে। তুমি শিক্ষা দপ্তরে ভালো কাজ করেছো। হ্যাঁ স্যার, এর আগে আমি শিক্ষা দপ্তর সামলেছি, এবার আমার দায়িত্ব আপনার কৃষি দপ্তর সামলানো। আদিত্য আফতাব চৌধুরী যখন কথা বলছিল ঠিক সেই সময় রুমে ঢুকে আফতাব চৌধুরীর মেয়ে নাজমা, সে আদিত্যকে দেখে বলে, তুমি এখানে? নাজমার কথা শুনে আদিত্য বলে, হ্যাঁ, আমি এখন একজন আইএস অফিসার। আজ থেকে তোমার আব্বুর দপ্তরের দায়িত্ব আমি দেখাশোনা করব। আদিত্যর কথা শুনে আফতাব চৌধুরী বলে, তাই বলি তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, তুমি নাজবার সাথে পড়তে না? হ্যাঁ স্যার, আপনার মেয়ে আমার ক্লাসমেট ছিল। এবার আমি বুঝতে পেরেছি, তুমি যথেষ্ট মেধাবী ছেলে, তোমার যোগ্যতা আছে। এর আগেও যে দপ্তরে তুমি সচিব ছিলে সেখানেও তোমার পারফর্ম ভালো। আমি খুব খুশি হয়েছি যে আমার দপ্তরের দায়িত্ব সরকার তোমার হাতে দিয়েছে। খুব ভালো কাজ করতে হবে কিন্তু। আমি চেষ্টা করব স্যার। কিছুদিন পর নাজমা তার আব্বুকে বলে, আব্বু, আমার ভালো লাগছে না। আমি ভাবছি রাজনকে ছেড়ে আদিত্যকে বিয়ে করব। মেয়ের কথা শুনে আফতাব চৌধুরী খুব রেগে যায়। নাজমা তার আদরের একমাত্র মেয়ে। ছোটবেলায় তার মাকে হারানোর পরে আফতাব চৌধুরী তার মেয়েকে খুব ভালোবাসে। নাজমা যা করে সকল কাজে আফতাব চৌধুরী মেয়েকে সঙ্গ দেয়, কখনো মেয়ের বিপক্ষে যায় না। নাজমার বিয়ে হয়েছে রাজেনের সাথে। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। রাজেনের বয়স্ক বাবা মা। নাজমার অসুস্থ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, সে প্রচুর অশান্তি করে, সেই জন্য স্বামীকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, যা রাজ্যে পছন্দ নয়। তাদের একটিমাত্র ছেলে সাহিল, তার বয়স 5 বছর। মেয়ের কথায় আফতাব চৌধুরী বলে, তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তুই অলরেডি ম্যারেজ, রাজেন তোর স্বামী, তুই ওকে নিয়ে থাক। আদিত্য যথেষ্ট ভালো ছেলে। তুই কলেজ লাইফে ওর সাথে যেটা করেছিলিস সেটা একদম ঠিক করিসনি। আমি রাজনীতি করি, মিডিয়া জানতে পারলে সমস্যা হবে, তাই বলছি কিছু কিন্তু করিস না। আব্বুর কথা শুনে নাজমা হাসতে হাসতে বলে, আমার আব্বু আবার কবে থেকে সাধু হলো? ভূতের মুখে রাম নাম। আফতাব চৌধুরীর মেয়ের কথা শুনে রেগে গেল আর বলল, তুই চুপ কর, উল্টো পাল্টা কথা বলবি না। আমি অনেক কষ্টের মন্ত্রীর পদ পেয়েছি। এই মুহূর্তে আমি কোনো খারাপ কাজ করব না।
এখনো বছর খানেক আমি শুধু মানুষের জন্য কাজ করব, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপর আমি নিজের নিয়ে ভাববো। তার মানে আমার আব্বু যা ছিল তাই আছে? মেয়ের কথা শুনে আফতাব চৌধুরী হো হো করে হেসে ওঠে আর বলে, ক্রমশ প্রকাশ্যে। আর একটু ধৈর্য ধর, তারপর শুধু টাকা, টাকা আর টাকা। নানি, পাশের বাড়ির রহিমা খালা বলছিল একটা আয়ার কাজের জন্য একটা 5 বছরের বাচ্চাকে দেখাশোনা করতে হবে। আমি যদি কাজটা করি নানি, তোমার অসুবিধা নেই তো? না না, অসুবিধে কিসের? জানিস, তোর নানু তোর বিয়ের কথা বলছিল, কিন্তু এখন টাকা পয়সা নেই হাতে। কত কষ্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করলি, পয়সার অভাবে আর তোকে পড়ানো গেল না। তুই বরং কাজটা কর, কিছু টাকা পয়সা হয়ে গেলে তখনই দেখা যাবে। তার পরের দিন রহিমা খালার সাথে সাথী আসে আয়ার কাজের জন্য। এটা কেউ নয়, নাজমাদের বাড়ির। নাজমার ছোট 5 বছরের ছেলেকে দেখাশোনার জন্য সাথী আসে সেখানে। সাথীকে দেখে নাজমা এগিয়ে আসে আর বলে, হ্যাঁ, কি চাই বল, আমার সাথে কি দরকার? নাজমার কথা শুনে সাথী বলে, ম্যাম, আমাকে রহিমা খালা পাঠিয়েছে। আপনি নাকি আপনার বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা আয়া খুঁজছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, রহিমা খালা তোমাকে পাঠিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। আমার বাচ্চার বয়স কিন্তু 5 বছর। তাকে খুব যত্ন সহকারে তোমাকে দেখাশোনা করতে হবে। আমি বেশিরভাগ সময় আমার আব্বুর বাড়িতে যাই, তুমিও যাবে আমার সাথে? ঠিক আছে ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। তবে রাতের দিকে আমি থাকতে পারবো না। রাত 8টার পর আমি বাড়ি ফিরে যাব। আমি সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে থাকবো। ঠিক আছে, তাই হবে। এদিকে কোম্পানিতে একটা ভালো প্রজেক্টের কাজ সাকসেস হওয়ার জন্য কোম্পানি থেকে পার্টি আয়োজন করা হয়েছে। সেখানে মিতুকে থাকার জন্য বলা হয়। কোম্পানি বস রাজেন মিতুকে বলে, মিতু, আমি খুব খুশি হয়েছি। তোমারও অবদান আছে এই প্রজেক্ট সাকসেস হওয়ার জন্য। তাই আমি কোম্পানি তরফ থেকে একটা পার্টির আয়োজন করেছি। এখানে অনেক গেস্ট আসবে। আমি চাই তুমি এই পার্টিতে উপস্থিত থেকো। ঠিক আছে স্যার, আমি থাকবো। মিতু ওর বাড়ির লোককে বলে ওর আম্মু দাদি সকলেই না করে দেয় যে এই সব পার্টিতে যেতে হবে না। তখন মিতু তার ভাই আদিত্যকে ফোন করে আর বলে, হ্যালো ভাইয়া, কি করছিস? কি করব আমি? আমার ছোট মিষ্টি বোনটার কথাই ভাবছি। মিথ্যে কথা, কতদিন হয়ে গেল ভাইয়া বাড়ি আসছে না। ভাইয়া, তোর কাছে গিয়ে 2 দিন থাকবো। হ্যাঁ অবশ্যই, তুই আয় না। কবে আসবি বল? কলকাতায় যাবার আমার খুব ইচ্ছা আছে। শোন ভাইয়া, তোকে আমার একটা কথা বলার আছে। কি কথা বল না। তুই তো জানিস আমি একটা জব করি। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ চলছিল, সেটা খুব সাকসেস হয়েছে। সে উপলক্ষে আমাদের বস একটা পার্টির আয়োজন করেছে। প্রত্যেকটা এমপ্লয়িকে সে পার্টিতে উপস্থাপন থাকতে বলেছে, কিন্তু আম্মু দাদি আমাকে যেতে দিতে চাইছে না। আমি কি করবো বল? এটা তো প্রত্যেক কোম্পানির নিয়ম। যদি অন্য এমপ্লয়ি থাকে সেখানে সমস্যা নেই, তুই যেতে পারিস। তোর উপর আমার ভরসা আছে, তবে খুব বেশি রাত করবি না, কেমন? তুই তাহলে আম্মু আর দাদির সাথে একটা বার কথা বল। এরপর আদিত্য তার আম্মুকে ফোন করলো আর বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি আম্মু। মিতু বলছিল ও কোম্পানি পার্টিতে যাওয়ার জন্য তুমি নাকি পারমিশন দিচ্ছ না। কিন্তু আম্মু, কোম্পানিতে জব করলে এটা নিয়ম, কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়িকে এই নিয়ম মেনে চলতে হয়। মিতু তো যথেষ্ট ভালো মেয়ে, আমি আশা করি ও কোনো খারাপ কাজ করবে না। ওকে ওকে তুমি অনুমতি দাও। কিন্তু আদিত্য, মিতুর একটা ভবিষ্যৎ আছে, এভাবে সারা জীবন কি করে চলতে পারে? কথাটা শেষ করতে দিল না, তার আগেই আদিত্য বলে, ওকে আমি অনুমতি দিয়েছি, তুমিও দাও। ওকে ওর মতন থাকতে দাও আম্মু। ছোটোবেলায় বিয়ে দিয়ে আমরা যে ভুলটা করেছি আর সেই ভুল করতে চাই না। ওর জীবন, ওর সিদ্ধান্ত। ও এখন যথেষ্ট ম্যাচিওর। ও পড়াশোনা শিখেছে, জব করেছে, এবার সব কিছু ওর উপর ছেড়ে দাও। আর দাদিকে একবার ফোনটা দাও, আমি দাদির সাথে কথা বলবো। আম্মুর সাথে কথা বলা হয়ে গেল। আদিত্য দাদির সাথে কথা বলে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো নেই। কেন ভালো নেই, কি হয়েছে?
আমার খুব নাত বউ দেখতে ইচ্ছে করছে, সেটা এবছরের মধ্যে ঈদের আগে। আমার নাত বউকে আমার বাড়িতে দেখতে চাই। দাদির কথা শুনে আদিত্য হো হো করে হেসে ওঠে আর বলে, কি করে সম্ভব দাদি? তার তো এখনো জন্মই হয়নি। আমি কোনো কথা শুনবো না। নাত বউ চাই মানে নাত বউ চাই। তুই যেখান থেকে পারিস নিয়ে আসিস। ঠিক আছে, সামনের সপ্তাহে আমাদের এখানে এক জায়গায় হাট বসবে, আমি হাটে যাব, ওখান থেকে কিনে নিয়ে আসবো। কেমন, তুমি খুশি তো? তুই তাই কর, হাটে যাকে পাবি তাকে ধরে নিয়ে আসবি। আমাদের কোনো পছন্দ অপছন্দ নেই, তোর ভালো লাগলেই হবে। ভাইয়ের পারমিশন পেয়ে আম্মু দাদিও আপত্তিও করে না। মিতু কোম্পানি পার্টিতে যায়। এই পার্টিতে ওর বস মিস্টার রাজেন প্রতিটা এমপ্লয়ের সাথে পার্টিতে উপস্থিত প্রত্যেকের পরিচয় করিয়ে দেয়। হঠাৎ সেখানে রাজেনের বাল্যবন্ধু মাহিম আসে। মাহিমকে মিতুর সাথে আলাপ করিয়ে দেয় মিস্টার রাজেন। রাজেন বলে, মিতু এর সাথে আলাপ কর, এ আমার ছোটবেলার বন্ধু মাহিম। ও একটা সরকারি ব্যাংকে চাকরি করে। তুমি একদিন তোমার একটা লোনের ব্যাপারে আমাকে বলেছিলে না? আমি ওর সাথে কথা বলেছি, ও বলেছে ও চেষ্টা করবে। মাহিম রাজেমের কথা শুনে মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু মাহিমের দিকে তাকায়, কিছু পুরনো কথা মনে করতে থাকে, কিন্তু কেউ কিছু মনে করতে পারে না। কিছুদিন আগে মিতু একটা ফ্ল্যাট কিনবে বলে কিছু লোনের জন্য কোম্পানি বসকে বলেছিল। বস বলেছিল সে চেষ্টা করবে যাতে সরকারিভাবে কোনো ব্যাংক থেকে লোনটা করিয়ে দেওয়া যায়, কারণ মিতুর বাড়ি থেকে অফিস দূরে হওয়ার জন্য ওর অসুবিধা হচ্ছিল। তাই ও নিজের পয়সায় একটা ফ্ল্যাট কিনতে চাইছিল। কিছুক্ষণ দুজনের দিকে তাকানোর পর মাহিম বলে, ঠিক আছে, আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসবেন আমাদের অফিসে, আমি দেখে দেব। কত টাকা লোন চাই সেটা বলবেন। মাহিমের কথায় মিতু কিছু বলে না। সে ঘাড় নেড়ে সেখান থেকে চলে আসে। যতক্ষণ পার্টি চলছিল মাহিম চেষ্টা করেছিল মিতুর কাছে থাকায়, কিন্তু মিতু কোনোভাবেই তাকে পাত্তা দিচ্ছিল না। মিতু পার্টি শেষ হওয়ার অনেক আগেই তার এক বান্ধবী রিয়াকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। আদিত্য, আমাদের দপ্তরে কৃষকদের জন্য সরকার থেকে বীমার ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টা তুমি ভালো করে নজর দেবে। ঠিক আছে স্যার, আমি দেখে নেব। আজকে আদিত্য আফতাব চৌধুরীর সাথে তার অফিসে এসেছে। দপ্তরের সমস্ত কিছু নিয়ম সে ভালো করেই দেখে নিয়েছে। এই প্রথম সে সচিবের পদ সামলাচ্ছে তা নয়, এর আগেও সামলেছে, কিন্তু আফতাব চৌধুরীর সাথে এই প্রথম সে কাজ করছে। সেদিন হঠাৎ অফিস থেকে বাড়ি ফেরার সময় কিছু ছেলে একটা মেয়ের পেছনে তাড়া করেছে। তার কিছুটা দূরে একটা বাজার বসেছে। মেয়েটা এসে আদিত্যর গাড়ির ওপরে পড়ে। আদিত্য কোনোভাবে গাড়িটাকে দাঁড় করিয়ে সেখান থেকে নেমে এসে মেয়েটার কাছে ছুটে আসে। দেখে মেয়েটার কপালে কেটে গেছে। আদিত্য মেয়েটাকে কোলে তুলে নেয়, গাড়িতে গিয়ে বসায়, সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর একজন ডাক্তারকে ফোন করে খবর দেয়। ডাক্তার এসে কপালে ব্যান্ডেজ করে দেয় আর কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য মেয়েটার দিকে একভাবে তাকিয়ে থাকে, খুব মনে করার চেষ্টা করছে, এতে কিছু মনে করতে পারে না। কিছুক্ষণ পর মেয়েটার চোখ খুলে আদিত্যকে দেখে আর দেখে চিৎকার করে বলে, আপনি কে? তারপর রুমের চারিদিকে খেয়াল করে দেখে যে জায়গাটা তার অপরিচিত। সে বলে ওঠে, আমি এখানে কেন? আরে এটা কোন জায়গা? আপনি কি আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? ওই লোকগুলো ভালো ছিল না। আজকে আমি এক সপ্তাহ কাজ করছি, ওরা আমার পিছু নিচ্ছিল। আমি আর কাজটা করব না। আমি কিছু বুঝতে পারছি না। ওই ম্যাম ভালো মানুষ নয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। মিতু এক নিঃশ্বাসে কথাগুলো বলে হুড়মুড়িয়ে ওঠে। তার আদিত্যকে বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে আসো, এটা তোমার নিরাপদ জায়গা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার মুখ থেকে সব পরে শুনবো। তুমি আগে কিছু খেয়ে নাও, তোমার মুখটা খুব শুকনো লাগছে। কিছু খাওয়ার পর ডাক্তার মেডিসিন দিয়েছে, ওগুলো খেতে হবে। আদিত্যের কথা শুনে সাথী বলে, আমি বাড়ি যাব। আমার নানু নানি চিন্তা করবে, আমার ছোট বোন আছে, সেও চিন্তা করবে। তুমি এখন অসুস্থ, এই অবস্থায় তুমি কি করে যাবে? তুমি তোমার বাড়ির লোকের ফোন নাম্বার দাও, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আমার ফোনটা কোথায় পড়ে গেছে? সাথীর কথা শুনে আদিত্য জিজ্ঞাসা করল, পড়ে গেছে বলতে ঠিক বুঝলাম না। ওরা যখন আমাকে তাড়া করছিল আমি ছুটে আসছিলাম আর আমি ওখানে পড়ে গিয়েছিলাম।
ফোনটা আমার হাত থেকে পড়ে যায়, কিন্তু ওদের হাত থেকে বাঁচার জন্য আমি ফোনটার দিকে দেখিনি, আমি ছুটে চলে আসি। ফোনটা মনে হয় সেখানেই পড়ে আছে। ঠিক আছে, তুমি নাম্বারটা বলো, আমি দেখছি ফোনটা বাজছে নাকি। তারপর সাথী নাম্বারটা বলল। আদিত্য সেই নাম্বারে ফোন করে ফোনের সুইচ অফ দেখায়। আদিত্য সাথীকে বলে, তোমার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার জন্য মানে সুইচ অফ হয়ে গিয়েছিল, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফোন খুঁজে বের করব। এখন বলো তো কী হয়েছে, কেন ওরা তাড়া করছিল? আসলে আসলে কথাটা বলতে গিয়ে সাথী ঢোক গিলছে দেখে আদিত্য বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। কি করে বলি এই বাজে কথাগুলো? হ্যাঁ, আমি আর ওখানে কাজ করব না। কি কাজ করতে? আমি একটা কাজ করি, একটা বাচ্চা দেখাশোনা করি। আজ 1 সপ্তাহ হলো আমি এই কাজটা করছি। আমার এক পরিচিত আত্মীয় এখানে কাজ করে, উনি যোগাযোগ করে দিয়েছে। ভদ্রমহিলার স্বামী একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ভদ্রমহিলার স্বভাব খুব একটা ভালো নয়। সাথীর কথা শুনে আদিত্য বলে, স্বভাব ভালো নয় বলতে আমি ঠিক বুঝলাম না, আমাকে একটু খুলে বলবে? আপনি কি পুলিশের চাকরি করেন? সাথীর কথা শুনে আদিত্য হাসতে হাসতে বলে, কেন, যদি পুলিশের চাকরি করি তাহলে তোমার ভয় লাগছে আমাকে সত্যিটা বলতে? আসলে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি যাদের বাড়ি কাজ করি তারা খুব বড় লোক, তারা পাওয়ারফুল ফ্যামিলি। তাদের সাথে আমরা গরিব মানুষ পেরে উঠবো না। আমি নানু নানির কাছে থাকি, তাদের বয়স হয়েছে, তাই এখন আমাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল শিক্ষিকা হবার, কিন্তু পয়সার অভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে দিতে হয়। আমার আর একটা ছোট বোন আছে, তাকে দেখতে হয় আমায়। অনেক কষ্টে কাজটা পেয়েছিলাম, মনে হয় কাজটা আমার থাকবে না। কাল থেকে অন্য কাজে বের হতে হবে আমাকে। এই মুহূর্তে কোথায় চাকরি পাবো বলুন? আমার নানা নানির কাছে থাকো কেন, তোমার আব্বু আম্মু নেই? আম্মু নেই, তবে আব্বু আছে। আম্মু মারা যাবার কিছুদিন পর আব্বু আবার বিয়ে করে। তারপর আব্বু আমাদের 2 বোনকে আমাদের নানু নানির কাছে দিয়ে যায়। আমার কোনো মামা নেই, আমার একটা খালা আছে, তার অনেক দূরে বিয়ে হয়েছে, তাই আমরা দুজনে নানু নানির কাছে থাকি। সাথীর কথা শুনে কিছু মনে পড়ে গেল সে, তখন বলল, আচ্ছা, তোমার আব্বু কি করতো? আমার আব্বুর ধূপ মোমবাতি বিক্রি করার দোকান ছিল। সাথীর কথা শুনে আদিত্য মুচকি হাসলো, হাসতে হাসতে জিজ্ঞাসা করল, তোমার নাম কি সাথী? আদিত্যর কথা শুনে সাথী অবাক হয়ে গেল। অবাক হওয়ার ভান করে জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? কি করে ভুলে যাব তোমার নামটা, তখন তুমি অনেক ছোট ছিলে, তাই হয়তো তোমার কথাটা মনে নেই, তবে মুখটা দেখে তোমার কিছুটা মনে এসেছে। কথা শুনে এখন আমি নিশ্চিন্ত হলাম। তোমার মনে আছে সাথী, তুমি একদিন আমার সম্মান বাঁচিয়েছিলে? সম্মান? আমি ঠিক বুঝলাম না। আজকে তো আমার সাথে প্রথম দেখা হলো, আমি কি করে আপনার সম্মান বাঁচাবো? কিছু মনে পড়ছে না? আমি যদি বলি মনে পড়বে তো? আদিত্যের কথায় সাথী ঘাড় নেড়ে বলল, আপনি বলুন, আমি চেষ্টা করব মনে করার। আজ থেকে কয়েক বছর আগে পিছিয়ে যাও। তুমি যখন তোমার আব্বুর কাছে থাকতে, একদিন তুমি দোকানে ছিলে, তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে কতগুলো ছেলে মেয়ে একটা ছেলের ক্ষতি করার চেষ্টা করছে। তারা প্রত্যেকেই কলেজের স্টুডেন্ট ছিল। একটা ছেলে প্রতিদিন সবজি বিক্রি করত, তারপর সে কলেজে যেত, মনে পড়তে কিছু। রেস্টুরেন্টে বসে ছেলেগুলো আলোচনা করত এবং তাদের ক্ষতি করতে চাইছে। সে নাকি কলেজের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আর একটা মেয়ে সেদিন সেই ছেলেটাকে সাবধান করে বলেছিল, ওরা আমার ক্ষতি করবে, আপনি সাবধানে থাকবেন। মনে পড়ছে সাথী? সাথী চোখ বুজে কয়েক বছর আগে পিছিয়ে গিয়ে সব কিছু মনে করতে লাগলো। তারপর বলল, হ্যাঁ, এইবার মনে পড়েছে। ওরা যখন আলোচনা করছিল আমি তো আব্বুর দোকানে ছিলাম, আমি সব শুনেছি। কিন্তু আপনি... সাথীর কথায় আদিত্য সাথীর সামনে এসে দাঁড়ালো আর বলল, এবার ভালো করে দেখো তো, সেদিনকার ছেলেটা আর আজকের ছেলেটা একই নাকি? সাথী ভালো করে আদিত্যের আপাদমস্তক লক্ষ্য করে বলল, মুখটা অনেকটা এক, তবে আগের ছেলেটা অনেক রোগা ছিল, কিন্তু এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অনেক মোটা। আর আগের ছেলেটার চোখে চশমা ছিল না, কিন্তু এই ছেলেটার চোখে চশমা দেখছি। সাথীর কথা শুনে আদিত্য হাসতে থাকে আর বলে, সত্যি সাথী, আগে থেকে অনেকটা
মোটা হয়ে গেছি, আসলে বয়স বাড়ছে তো সেই জন্য। তবে আগের থেকে আপনাকে দেখতে ভালো হয়ে গেছে। তাই বুঝি? তাহলে আমাকে পছন্দ হয়েছে? পছন্দ হলে কি হবে? আপনি কত বড় অফিসার, আপনার কত মেয়ে বন্ধু আছে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? কে বললো আমি তোমাকে বিয়ে করব? আপনি তো বললেন আপনাকে আমার পছন্দ কি না। আমি তো শুধু ওই কথাটাই বলেছি, আমি তোমাকে বিয়ে করব সেটা তো একবারও বলিনি। আদিত্যর কথা শুনে সাথী উঠে দাঁড়ায়, তারপর 2 হাত জোর করে বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি ঘটেছিল শুরু থেকে শেষ পর্যন্ত তার সবটাই আমাকে বলো। স্যার, যদি বলি ওরা আমার ক্ষতি করতে পারে, আমাকে নিরাপত্তা কে দেবে? আমার তো মাথার উপর কেউ নেই, আমি পরিবারে একমাত্র ভরসা। তুমি নিশ্চিন্তে থাকতে পারো সাথী, আমি আছি। আমি তোমার নিরাপত্তা দেব। আমি বটবৃক্ষের মতন তোমাকে আটকে রাখবো, তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমার পুরোপুরি দায়িত্ব আমার। তুমি এবার বলো ওখানে কি হয়েছে, তুমি কাজ করবে না কেন বলছো? আগে বলুন, আমাকে কোনো একটা জব দেখে দেবেন, কারণ এই জবটা আমি ছেড়ে দেব। যদি আমি কাজ না করি পুরো পরিবার না খেয়ে মরে যাবে। সাথী, এতদিন তুমি আমার সম্মান বাঁচিয়েছিলে, আজ আমি তোমার সম্মান বাঁচিয়েছি। হয়তো আল্লাহর এটাই ইচ্ছা। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার জীবনের মূল্য দিয়ে হলেও তোমাকে রক্ষা করবই আমি। আদিত্যর কথা শুনে ভরসা পেয়ে সাথী বলল, আমাদের ওখানকার রহিমা খালা বলে একজন আছে, তার হাত ধরেই আমি এই কাজটা পেয়েছি। যে ম্যামের কাছে আমি কাজ করি তার নাম নাজমা, আর একটা 5 বছরের ছেলে আছে। কিন্তু ভদ্রমহিলার স্বামী জানে না যে ওই ভদ্রমহিলার একাধিক পুরুষের সাথে মেলামেশা করে। সেদিন আমি বাচ্চাটাকে নিয়ে রুমের মধ্যেই ছিলাম, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ পাশের রুম থেকে কিছু কথা আমার কানে আসে, আমি দরজা খুলে দেখি। সাথী আর কথাটা বলতে পারল না। আদিত্যের কৌতূহল দমন করতে না পেরে বলল, কি হলো, থেমে গেলে কেন? কি দেখছিলে আমায় বলো। বাজে একটা দৃশ্য যা আমি আপনাকে বলতে পারবো না। সাথীর কথায় আদিত্য বুঝতে পেরে বলল, আমি বুঝতে পেরেছি সাথী, তোমাকে আর বলতে হবে না। তারপর কি হলো বলো। ওরা এত ব্যস্ত ছিল আমাকে খেয়ালই করেনি, কিন্তু পাশের রুমের বাচ্চাটা কেঁদেই ওঠে, আর আমি ছুটে আসতে গিয়ে ওদের একটা ফুলদানি পড়ে যায়। সেটা শব্দ পেয়ে দুজনে চমকে ওঠে। ম্যাম ছুটে এসে আমার গলা চেপে ধরে আর বলে, এই কথা যদি তুই কাউকে বলিস তোকে খুন করব, তোর পরিবারের কাউকে বাঁচতে দেব না। আমার স্বামীর কানে যেন কথাটা না ওঠে। আমি ওনার কথা শুনে এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো। আমি কোনো মতে ম্যাডামের হাত কামড়ে দিই আর দরজা খুলে সেখান থেকে চলে আসি। তারপর দেখি কতগুলো ছেলে আমার পিছনে আসছে। আমি ছুটতে ছুটতে এক জায়গায় পড়ে যাই, আমার হাত থেকে ফোনটাও পড়ে যায়। আমার তখন খেয়াল ছিল না, আমি তখন নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিলাম। তারপর আপনার গাড়িতে গিয়ে পড়ি, আর এখন আমি আপনার সামনে। সাথীর কথা শেষ হলে কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে, তারপর আদিত্যকে বলে, তুমি চলে গেলে কেন ভয় পেয়ে? তুমি তাদের সাথে মোকাবিলা করতে পারতে, তুমি তো বলতে পারতে তোমরা যেটা করেছো সেটা পাপ কাজ। হ্যাঁ, আমার তখন মাথায় কিচ্ছু ছিল না। ওই ম্যাম বলছিল ওনার আব্বু নাকি একজন মন্ত্রী, ওনার অনেক ক্ষমতা, ও চাইলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। সাথীর কথা শুনে আদিত্য বলে, মহিলাটির আব্বু মন্ত্রী? হ্যাঁ, ম্যাম তো সে কথাই বলল। তা ওই ম্যাডামের নাম কি? নাজমা। সাথীর কথা শুনে আদিত্য হাসতে হাসতে বলে, বুঝতে পেরেছি সাথী, কলেজে যে মেয়েটা আমার সম্মানহানি করতে চেয়েছে এই সেই তোমাদের ম্যাডাম। তবে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যখন আছি এসব আমার দায়িত্ব। ঠিক আছে স্যার, আমি নিশ্চিন্ত হলাম। এবার আমাকে বাড়ি যেতে হবে, তা না হলে আমার বাড়ির লোক চিন্তা করবে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকছো, আর তোমার বাড়ির লোককে আমি এখানে আনার ব্যবস্থা করছি। আমাকে কয়েকটা ঘন্টা সময় দাও। এখানে কেন? আর আমরা শুধু শুধু এখানে থাকবো কেন? তুমি কিছুক্ষণ আগে বললে না যে আমাকে নিরাপত্তা দিতে হবে, আমি তোমাকে নিরাপত্তা দিতে চাই। সেই কারণেই তোমার ফ্যামিলিকে আমার কাছে নিয়ে আসছি, যাতে এই মহিলা ওদের উপর অ্যাটাক না করতে পারে। কিছুদিন এখানে থাকো না, তারপর সব সমস্যা মিটে গেলে আবার তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাবে। আদিত্যের কথা শুনে সাথী কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, ঠিক আছে স্যার, আপনি আমার বড় গুরুজন, আপনি যা বলবেন তাই হবে। হ্যালো রাজেন।
হ্যাঁ মাহিম, বল কেমন আছিস? ভালো নেই রে। কেন ভালো নেই? কি হয়েছে তোর? আলো কি তোকে আবার ফোন করেছে? আর কি কি ডিমান্ড করছে? না না, সে তো কবে মিটে গেছে। ও তো বিয়ে করে আবার সংসার করছে, সেই সব নিয়ে আমি চিন্তা করছি না। আমি একটা বিষয় নিয়ে খুব ভাবছি, সেটা হলো যেদিন তোর অফিসে পার্টি ছিল, ওখানে একটা এমপ্লয়ের সাথে আমার পরিচয় করে দিয়েছিলিস। মেয়েটার নাম সম্ভবত মিতু। মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি আমি মনে করতে পারছি না। মেয়েটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুই মেয়েটার ফোন নাম্বার দিতে পারবি আমাকে? আমি কথা বলবো। মাহিমের কথা শুনে রাজেন বলল, কী সব বলছিস উল্টো পাল্টা কথা? মেয়েটা খুব ভালো, তোর জীবনে অনেক ঘটনা। তুই যাকে বিয়ে করলি সে ছোট বলেই সেই রাতে ডিভোর্স পেপারে সই করে নিলি। আবার একটা মেয়ের সাথে দীর্ঘ 5 বছর তুই লিভ ইন করেছিস। তুই বুঝতে পারছিস তোর জীবনে কত বিতর্ক? আমার তো মনে হয় না এই মেয়ে তোকে পাত্তা দেবে। আরে তুই ফোন নাম্বারটা দে না, আমি কথা বলবো। তুই মেয়েটাকে একটা লোনের ব্যবস্থা করে দিতে বলেছিলি না, সেজন্য বলছি। সেটা আলাদা একটা বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে তোর উদ্দেশ্য সেটা নয়। তাই আমি এই মুহূর্তে তোকে ফোন নাম্বার দেব না। আমি আগে মেয়েটার সাথে কথা বলি, ও কি বলে দেখি, তারপর আমি তোকে দেব। ততদিনে তোর এই বন্ধু পটল তুলবে। তোর যা ইচ্ছা তাই কর। একবার তোর আব্বু আম্মুর মতো বিয়ে করলি, সেই মেয়ে ছোটোবেলা তাকে পছন্দ করলি না। তারপর তুই আলোর সাথে রিলেশনে গেলি, তাও ঠিকঠাক মানিয়ে নিতে পারলি না। তুই আবার মিতুর পেছনে লাগছিস। তুই আগে সম্পর্কের ব্যাপারে সিরিয়াস হ, যে আদেও তুই ঠিক কাজ করছিস কি না। তুই আমার ছোটবেলার বন্ধু, তুই তো আমার সবটাই জানিস। আমি যখন আলোর সাথে রিলেশনে ছিলাম, ঠিক তখনই আব্বু আম্বু আমার বিয়ে দেয়। আমি মেয়েটাকে মানিয়ে নিতে পারিনি, এটা সত্য। কারণ আমি আলোকে ভালোবাসতাম, ওকে আমি পেতে চেয়েছিলাম, কিন্তু আলোর ডিমান্ড আমি মেনে নিতে পারিনি। তারপর আমাকে ফাঁকে দিয়ে আলো যখন ওর কাজিনকে বিয়ে করলো, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি ওকে জোর করিনি, কারণ যে আমার নয় আমি কখনোই তাকে জোর করে আটকে রাখতে পারবো না। ও তো কখনো আমার ছিলই না, ওর শুধু টাকার দরকার ছিল, আমি তাই দিয়েছি। আমার থেকে বেশি টাকার মালিককে পেয়ে গেছে, তাই সেসব চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আমিও সেই সব পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। তুই তো জানিস এই ঘটনার পর কতটা আমি ডিপ্রেশনে ছিলাম। তোর সাপোর্ট আমার দরকার ছিল, সে সময় খুব সহযোগিতা করেছিলিস। আর আজকে যখন আমি তোর সাহায্য চাইছি আর তুই তা দিতে অস্বীকার করছিস, আমি বুঝতে পারছি না এই মেয়েটার প্রতি কেন আমার এত অনুভূতি। দেখ মাহি, তুই রাগ করিস না, তুই আমার ভালো বন্ধু। আমি তোর ভালোর জন্য বলছি। তুই এক কাজ কর না, প্রথম যার সাথে তো বিয়ে হয়েছিল তুই তার সাথে যোগাযোগ কর। মেয়েটা এখনও তো বড় হয়ে গেছে, এখনই শুধু অস্বীকার করতে পারবি না। তুই একটু চেষ্টা কর। এতদিন যার খোঁজ করিনি, আমি হঠাৎ তার খোঁজ নেব কোন মুখে? তারা আমায় কি বলবে? আমাকে তো জানোয়ারের সাথে তুলনা করবে। ঠিক আছে, আজকে সানডে অফিস অফ আছে। কালকে মিতু এলে আমি ওর সাথে কথা বলবো। আমি চাই তোর সব সময় ভালো হোক। তোর জন্য আমার তরফ থেকে যতটা করণীয় তা আমি করব। তারপরের দিন মিতু অফিসে গেল। রাজেন ওকে ডেকে পাঠায় আর বলে, মিতু, তোমার লোনের কথা তুমি বলেছিলে, আমার বন্ধু মাহিম বলেছে অসুবিধা হবে না। তোমার ফোন নাম্বার চেয়েছে, তা আমি কি দেব? ঠিক আছে স্যার, আমি বরঞ্চ ওনার নাম্বারটা আমাকে দিন, আমি ওনার সাথে কথা বলে নিব। ঠিক আছে, তোমার নাম্বারটা আমি তাহলে ওনাকে দিচ্ছি, কেমন? আব্বু, আমি একটু সমস্যায় আছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি হয়েছে? কি সমস্যায় আছিস? আমি তোমার সামনে গিয়েই বলতে চাই। কখন তোমার সময় হবে বলো? কালকে তুই আমাদের বাড়ি চলে আয়, এখানে ডিনার করবি। রাজেনকে ফোন করে দিবি, ও তোকে নিয়ে যাবে। আব্বুর সাথে কথা বলে নাজমা রাজেনকে বলে, হ্যালো রাজেন। রাজেন তখন মিতুর সাথে কথা বলছিল। নাজমার ফোন আসায় রাজেন ফোনটা রিসিভ করলে মিতু সেখান থেকে চলে যায়।
হ্যাঁ নাজমা, বলো কি বলছিলে? তুমি আজকে অফিস থেকে কখন বাড়ি আসছো? আজকে আমি একটু আব্বু আম্মুর কাছে যাব, ওখানেই থাকবো। ওখান থেকে কালকে অফিসে আসব। তাহলে একটা কাজ করো না। হ্যাঁ বলো। কাল একটু আব্বুর কাছে যাব, আমাদের দুজনকে ডিনারে নেমন্তন্ন করেছে। তুমি ওখানে আসবে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো। কোন খুশিতে তোমার আব্বু নেমন্তন্ন করেছে ডিনারের জন্য? তুমি এভাবে কেন কথা বলছো? তবে কিভাবে বলে তুমি খুশি হবে বলো? তোমার আব্বু মন্ত্রী হয়েছে, ভালো দপ্তর পেয়েছে, তার জন্য তো অনেক দিন আগে পার্টি দিয়েছে। সেসব তো মিটে গেছে, এখন আবার কিসের জন্য ডিনার দিচ্ছে তাই তোমায় জিজ্ঞাসা করছি। তোমাকে আব্বু বলতে বললো তাই বললাম। যাও না যাও তোমার ইচ্ছা, আমি তো তোমার আশাও করি না। সে তো সবাই জানে, তা তুমি কবে আমার কথা শুনেছো? আব্বু অসুস্থ, তাই আমাকে দেখতে চাইছে। কোথায় তোমার আব্বু অসুস্থ? কালকে তো টিভিতে দেখাচ্ছিল, ভালোই বক্তৃতা দিচ্ছে। কোথায় অসুস্থ? আমি তো দেখতে পেলাম না। তুমি তো আমার আব্বুকে দেখতে পারো না। আমার আব্বু তোমার ক্ষতি কি করেছে জানি না। তোমার আব্বু তো ক্ষতি করেছে, তার থেকে তার মেয়ে অনেক ক্ষতি করেছে। আমার বয়স্ক আব্বু আম্মু বসে আছে তার কাছে, একবারও যাওয়ার কথা মনে করলে না। এমনকি তার নাতিকে তাদের থেকে দূরে রেখে দিয়েছো। তুমি আবার জিজ্ঞাসা করছো? তোমার লজ্জা করছে না? এই উল্টোপাল্টা কথা একদম বলবে না। আমি তোমাকে আটকে রাখিনি, তুমি তো যাও তোমার আব্বু আম্মুকে দেখতে। আমি আমার ছেলেকে যেতে দেব না। ঠিক আছে, আমিও দেখে নেব কতদিন তুমি ছেলেকে আটকে রাখতে পারো। ও আমারও ছেলে, আমার অধিকার আছে। ও যেমন তোমার আব্বুর কাছে আদরের, সেরকম হতো আমার একমাত্র বংশধর। ওদের কষ্ট হয় না? আমি এখন রাখছি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। বাড়িতে নানু নানি নিজের বোনকে দেখে সাথী খুশি হয়। সে আদিত্যর দিকে তাকিয়ে দেখে আদিত্য হাসছে। সাথী বলে, স্যার, আমার খুব ভালো লাগছে যে আপনি আমার প্রিয় মানুষগুলোকে আমার কাছে এনেছেন। আমি তো বলেছিলাম সাথী, তোমাকে চিন্তা করতে হবে না, ওরা আজ থেকে এখানেই থাকবে। তুমি এক কাজ করো, একটু ভালো করে রান্না করো, আমি খেয়ে অফিসে যাব। কেমন? কি রান্না করব স্যার? তোমার যা মন চায় তাই করো। সাথী ফ্রিজ খুলে দেখে কয়েকদিনের জমানো খাবার আছে। সাথী সেগুলো বের করে ফেলে দেয়, ফ্রিজ পরিষ্কার করে, তারপর কাজের লোককে দিয়ে বাজার করায়। দুপুরে খেতে বসে। আদিত্য বলে, সাথী, মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার, আপনার অনুমতি না নিয়ে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছে? আপনার ফ্রিজে যে খাবারগুলো ছিল আমি সব ফেলে দিয়েছি। খুব ভালো হয়েছে। আমরা ছেলেরা এত গুছিয়ে রাখতে পারি না। কাজের লোকের কাজ তো জানোই, তাদের পেছনে পড়ে থাকতে হয়। তা বাড়িতে তো কাউকে আনতে পারেন। কাকে আনবো বলো? আম্মুকে কবে থেকে বলেছি, সে বয়স্ক শাশুড়ি রেখে আসবে না। আমার ছোট বোন চাকরি করে, তার পক্ষে এখানে আসা সম্ভব না। আর আমার দাদি অসুস্থ, কিছু বললে উল্টোপাল্টা কথা বলে। নিশ্চয়ই বিয়ের কথা বলে, ঠিকই বলে। আপনি এখনো কেন বিয়ে করছেন না? এতদিন তো বিয়ের কথা ভাবিনি, এবার ভাবছি। এবার মনে সময় এসেছে, বিয়ে করতেই হবে। কেউ কি আছে আপনার জীবনে? আছে, একটা মিষ্টি মেয়ে। অনেক দিন আগে তাকে দেখে ভালো লেগে গিয়েছিল, মাঝখানে তার খবর জানতাম না। আবার সে পুনরায় আমার জীবনে ফিরে এসেছে, পুরোপুরি আমার জিম্মায়। এবার তাকে বলা যেতেই পারে যে তাকে আমি ভালোবাসি। সেই মেয়েটার কোথায় বাড়ি স্যার? 14ই ফেব্রুয়ারি। বলো। 14ই ফেব্রুয়ারি কেন? ওই দিন ভালোবাসার দিন। ওই দিন আমি জানাবো আমার মনের অনুভূতিগুলো তাকে। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার কাছ থেকে জেনে নেব তারও কি একই অনুভূতি যেটা আমি অনুভব করছি, সেও কি সেটা অনুভব করছে। আদিত্যর কথা শুনে সাথীর মনটা খারাপ হয়ে যায়। সে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। আদিত্য বুঝতে পারছে, কিছু বলে না। সে হেসে অফিসে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহিম স্যারের সাথে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মাহিম স্যার বলছি। আপনি কে বলছেন? স্যার, আমি মিতু বলছি। রাজন স্যারের পার্টিতে আপনার সাথে আমার আলাপ হয়েছিল। মিতু যে এভাবে ওকে ফোন করবে সেটা বুঝতেই পারেনি মাহিম, তাই সে খুব খুশি হয়ে বলে, হ্যাঁ বলো মিতু। আমি তোমাকে তুমিই বলছি, তুমি তো আমার থেকে বয়সে অনেকটাই ছোট। সমস্যা নেই স্যার,
স্যার, আপনাকে লোনের জন্য বলা হয়েছিল। স্যার, লোনটা আমি নেব না। কেন নেবে না? একটু ব্যক্তিগত ব্যাপার আছে যেটা আমি আপনাকে বলতে চাই না। ঠিক আছে, সমস্যা নেই। প্রতিটা মানুষেরই ব্যক্তিগত বিষয় থাকে, আমিও তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না। ধন্যবাদ স্যার, এখন রাখছি আমি। এরই মধ্যে রেখে দেবে? স্যার, কি বলেন? কি বলবো, ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাড়িতে এসে খুব চিন্তা করতে থাকে ভদ্রলোকের কথাগুলো। খুব চেনা চেনা লাগে। কি মনে করে মিতু তার অনেক দিনের বিয়ের অ্যালবাম তার দাদির কাছ থেকে চেয়ে নেয়। দাদিকে বলে, দাদি, কী করছো? কেন হঠাৎ দাদিকে কি দরকার পড়লো? দাদি, তোমার কাছে একটা জিনিস আছে, সেটা আমাকে দেখাবে? মিতুর কথায় তার দাদি হাসিনা বেগম কিছু বুঝতে পারছে না, তাই বলল, তোর কি দামি জিনিস আমার কাছে আছে যে চাইছিস তুই? দামি জিনিসই তো আছে। তুমি বলতে না, মেয়েদের জীবনের সব থেকে দামি জিনিস স্বামী। আর তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে। কোন ছোটোবেলায় এখন মনে নেই, কালকে হঠাৎ আমি বিয়ের স্বপ্ন দেখলাম, তাই আমার খুব শখ হচ্ছিল আমার সেই ছোটোবেলার বর্গে দেখার। মিতুর কথা শুনে হাসিনা বেগম হাসতে হাসতে বলে, আল্লাহ বোধহয় এবার মুখ তুলে দেখেছে। সত্যিই কি স্বপ্ন দেখছি? হ্যাঁ গো দাদি, তা আমার ভোরবেলা, সেজন্য তুই বলছি। ঠিক আছে, তুই দাঁড়া, অ্যালবামটা বের করে দিচ্ছি। কথাটা বলে হাসিনা বেগম তার অনেক দিনের পুরনো কাঠের আলমারি থেকে একটা অ্যালবাম বের করে মিতুর দিকে এগিয়ে দেয় আর বলে, দেখ তো, এই অ্যালবামটা তোর বিয়ের কি না? অনেক দিন তো হয়ে গেছে, আমার কিছু মনে নাই, মনে হচ্ছে এটাই হবে। তুই দেখ না, নিজের ছবি দেখলে তো চিনতে পারবি তো। হাসিনা বেগমের কাছ থেকে অ্যালবামটা নিয়ে মিতু খুলে দেখে, তারপর তার বরের ছবির দিকে তাকিয়ে দেখে অনেকটা মাহিম স্যারের মতন। তাই সে মনে মনে হাসে আর বলে, তাই বলি, বাটাকে চেনা চেনা লাগছে কেন? মিতু হাসি মুখ দেখে আর মনে মনে বিড়বিড় করতে দেখে তার দাদি হাসিনা বেগম বলে, কি লো, কি বিড়বিড় করে বলছিস আর হাসছিস কেন? বইয়ের কথা মনে পড়ছে? দাদির কথা শুনে লজ্জা পায় মিতু আর বলে, কী সব উল্টোপাল্টা কথা বলছো? আমাদের তো কবে ছাড়াছাড়ি হয়ে গেছে। কি জানি, আমার তো মন আবার অন্য কথা বলছে। তার দাদি হাসিনা বেগমের কথা শুনে মিতু কৌতূহল দমন করতে না পেরে বলল, তোমার মন কি বলছে দাদি? তোর বর তোর কাছে ফিরে আসবে আর তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতন হয়ে যাবে। দেখবি, আমি ভবিষ্যৎবাণী করছি, এটাই হবে। আমার এত মিষ্টি নাতনি, তার কথা কি কেউ ভুলে যাবে? হয়তো ছোট ছিলিস তখন তার চোখে পড়িসনি, সেও তখন অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, এখন তো অন্য কিছু ঘটবে। নাজমা আজকে তার আব্বুর কাছে যায় আর আব্বুকে গিয়ে বলে, আব্বু, একটা মেয়ে আমার সাহিলকে দেখাশোনার জন্য রাখা হয়েছিল, কিন্তু মেয়েটা ভালো না। 1 সপ্তাহ মাত্র কাজ করেছে, এখন থেকে আমার রুম থেকে এটা ওটা জিনিস চুরি করছে। তাই আমি ওর নামে পুলিশে FIR করতে চাই। তোমার একটু হেল্প লাগবে আব্বু, যদি হোক। তুমি মন্ত্রী তো। মেয়ের কথা শুনে আফতাব চৌধুরী বলে, তুই কি মেয়েটাকে দেখেছিস কিছু চুরি করতে? না, আমি দেখিনি, তবে আমি রুমের মধ্যে কিছু পারছিলাম না, আমার মনে হচ্ছে। ওই সব কথা ছাড়, তুই যখন দেখিসনি তখন কোনো প্রমাণ নেই। একটা গরিব মেয়ে, তার ক্ষতি করিস না। যা গেছে সেটা আর ফিরে পাবি না। তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, তাকে তাড়াতে হয়নি, সে বুঝতে পেরে নিজেই চলে গেছে। তবে ছেড়ে দে, আর এ নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। গরিবের মেয়েরা এমনিতে একটু লোভী হয়। এদের ক্ষমতা কতটুকু 2-1টা জিনিস চুরি করবে, আর তো কিছু নয়। মেয়েটা যখন আর কাজে আসবে না, এখানে মিটিয়ে ফেল। আমি সাহিলের জন্য আয়া ঠিক করে দেব। তুই বুঝছিস না কেন? আমি একটা ভালো দপ্তর পেয়েছি। আরে, আমি মন্ত্রী হয়েছি। এখানে যদি ভালো কাজ করতে পারি, আমি লাভও বানাবো। তুই আর বিতর্ক তৈরি করিস না। আফতাব চৌধুরীর কথা শুনে তার মেয়ে নাজমা আর কিছু বলে না। এর বেশ কিছুদিন পর আদিত্যের কাছে খবর আসে দপ্তরের কিছু কাজে গড়মিল দেখা যায়। খবর পায় যে মন্ত্রী নাকি ওই কাজে নিজেই জড়িত। কিছু লোকের সাথে কথা বলে আদিত্য বুঝতে পারে যে সরকার থেকে বিমার কথা বলা হয়েছে। সে আদৌ কোনো কৃষক ভাইয়ের হাতে পৌঁছচ্ছে না। এদিকে আদিত্য আফতাব চৌধুরীকে বলে,
স্যার, দপ্তরে কিছু গণ্ডগোল হচ্ছে। আমি কিন্তু এই দপ্তরের সচিব, আমার এটা দেখার দায়িত্ব। কৃষকরা তাদের বিমার টাকা পাচ্ছে না, এটা সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। কোনো কৃষক যদি মারা যায় তার বিমা দপ্তর থেকে দেওয়া হবে। আমি বুঝতে পারছি না কোথায় কি সমস্যা। আপনি মন্ত্রী, তাই বিষয়টা আপনাকে জানালাম। একটু দেখবেন স্যার, দপ্তরের স্বচ্ছতা আনতে হবে, কৃষকদের পরিষেবা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলেই তো দপ্তরের নাম হবে। ঠিক আছে আদিত্য, আমি বিষয়টা দেখব যাতে কোনো কৃষক বঞ্চিত না হয়। এ তো শালা ভালো লোককে দপ্তরের দায়িত্ব দিয়েছি, খুব ধীরে সুস্থে এগোতে হবে, তা না হলে আমাকে ফাঁসিয়ে দেবে। এ একজনই আইএস অফিসার, শুনেছি খুব দক্ষ একজন আমলা। হ্যালো, এটা কি মিতুর ফোন নাম্বার? না, এটা আমার ফোন নাম্বার নয়, মিতুর ভূতের ফোন নাম্বার। সে রোজ আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে। মিতুর কথা শুনে মাহিম বলল, এভাবে কথা বলছো কেন? তুমি কোন দুঃখে মারা যাবে? এক ব্যক্তি আমার মৃত্যুর জন্য দায়ী। এক ব্যক্তি তোমার মৃত্যুর জন্য দায়ী? কেন? তুমি কি কাজ করেছো? আমার দাদির খুব ইচ্ছে ছিল ছোটবেলায় আমার বিয়ে দেওয়া, তাই আমি যখন খুব ছোট তখন আমার বিয়ে দেওয়া হয়। কিন্তু আমার যে বর, তার আমাকে পছন্দ না, কারণ তখন আমার বয়স খুবই কম ছিল। সে তখন অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিল, তাই বিয়ের বাসর রাতেই সে আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়। আর কিছু বলবো না, বাকিটা ইতিহাস। কথা বলে মিতু ফোনটা কেটে দেয়। তারপর অপর প্রান্ত থেকে মাহিম হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু মিতু ফোন তোলে না। মাহিম পুনরায় চেষ্টা করে, কিন্তু মিতু ফোন তোলে না। মাহিম বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে, তাই বারবার চেষ্টা করেও কিন্তু মিতু কাছ থেকে কোনো রেসপন্স পায় না। তাই সে তার আম্মুকে বলে তার বাড়ি ফিরে আসে, আর নিজের ঘর থেকে সে ডিভোর্স পেপার বার করে, যেটা সে আজও কোর্টে জমা দেয়নি। তার আম্মুর কাছ থেকে তার বিয়ের কিছু ছবি চেয়ে নেয়। বউ হিসেবে ছোট মিতুকে দেখে সে বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু ভুল কিভাবে সে সংশোধন করবে তাই সে চিন্তা করতে থাকে। হঠাৎ বন্ধু রাজেনের কথায় মনে পড়ে। খুব ভালো বন্ধু, বিপদে আপদে সবসময় সে তার পাশে থাকে। তাই সে রাজেনকে ফোন করলো আর বলল, হ্যালো রাজেন, কেমন আছিস? আমি ভালো নেই আব্বু, আম্মুর শরীরটা ভালো নেই, ওরা সাহিলকে দেখতে চাইছে। আর তুই জানিস নাজমা, কেমন সে কিছুতে আসতে দিতে চাইছে না। তাই আব্বু আম্মু খুব কষ্ট পাচ্ছে রে। একমাত্র আদরের নাতি, কষ্ট তো হবেই বল। কিন্তু আমি ব্যর্থ সন্তান হিসেবে আব্বু আম্মুর ইচ্ছা পূরণ করতে পারছি না। নাজমা বুঝলো না, ওর বাবা মন্ত্রী হওয়ার পর ওর অহংকার আরও বেড়ে গেছে। আমাকে স্বামী হিসেবে কোনো দিনই গুরুত্ব দেয়নি। তা কী করে বলবো বল, আমি ভালো আছি। রাজেনের কথাগুলো শুনে খুব কষ্ট হলো মাহিমের। সে জানে রাজেনের স্ত্রী নাজমা ভালো মেয়ে নয়, তাই সে রাজেনকে আশ্বস্ত করে বলল, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল আন্টিও ভালো হয়ে যাবে। তোর ছেলে যখন বড় হবে দেখবি ও তোর সাথেই থাকবে। মাহিমের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি আল্লাহ আমার কপালে কি লিখেছে। তা তোর কি খবর, ভালো আছিস তো? না রে রাজেন, আমি ভালো নেই, সেজন্য তোকে ফোন করেছি। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, এই বিপদে তোর কথা খুব মনে এলো। তোর সাহায্য চাই ভাই। কি সাহায্য বল, তোর জন্য আমি সবটাই করব। তুই তো জানিস অনেকদিন আগে আমার একবার বিয়ে হয়েছিল। সেসবে আমি অন্য একজনের সাথে রিলেশনে ছিলাম। সেই কারণে মেয়েটাকে আমার পছন্দ ছিল না। আর মেয়েটা সেই সময় খুব ছোট ছিল। দীর্ঘ 5টা বছর আমি আলোর সাথে লিভিং করেছি, কিন্তু আলো তো আমাকে ব্যবহার করলো। তারপর আমাকে ছেড়ে চলে গিয়ে অন্য একজনকে আবার বিয়ে করেছে। জানিস তো, সেই মেয়েটার আমি খোঁজ পর্যন্ত নিইনি। আমি সব কিছু ভুলে গেছিলাম কেবলমাত্র আলোকে ভালোবেসে। সে তো আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না। আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম সেই মেয়েটা আর কেউ নয়, তোর কোম্পানিতে কাজ করে, তোর এমপ্লয়ি মিতু। মাহিমের কথা শুনে রাজেন চমকে যায় আর বলে, তুই কি বলছিস রে ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি কি বলি বল দেখিনি তোকে? কিছুদিন আগে মিতুকে ফোন করেছিলাম, এমনি ইচ্ছে করছিল কথা বলতে। হঠাৎ মিতু কিছু কথা বলল, আমি বুঝতে পারলাম না। কি মনে করে বাড়িতে গিয়ে
আমার বিয়ের অ্যালবামটা দেখছিলাম, আমার পাশে সেই ছোট্ট বউকে দেখলাম, তারপর বুঝতে পারলাম সেই মেয়েটা আর কেউ নয়, মিতু। তারপর আম্মুর সাথে কথা বলে কনফার্ম হলাম। এবার কি করে তুই মেয়েকে মানাই বলতো? তবে একটু সাহায্য কর না। তুই চিন্তা করিস না, আমি মিতুর সাথে কথা বলবো। তুই একদিন আমার অফিসে আয়। মিতু যথেষ্ট ভালো মেয়ে, আমি বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আমার ভুলের জন্য সব ঘটনা ঘটেছে। যেটা ঘটেছে সেটা অতীত, ওটা নিয়ে আর কিছু কথা বলিস না। তার পরের দিন মিতু অফিসে এলে রাজেন মিতুকে ডেকে পাঠায়। মাহিম তার আগে রাজেনের অফিসে এসে হাজির হয়েছে। রাজেনের কাছ থেকে পারমিশন নেয় আর বলে, স্যার আসবো? হ্যাঁ এসো। মিতু রুমে ঢুকে দেখতে পায় মাহিম রাজেনের কাছে বসে আছে। সে না দেখার ভান করে বলে, স্যার আপনি আমায় দেখেছেন? মিতুর কথা শুনে রাজেন আর চোখে মাহিমের দিকে তাকালো। দেখলো মাহিম লাজুক লুক নিয়ে বসে আছে। সেটা দেখে রাজেন বলল, মিতু সামনের সপ্তাহে আমরা 5 দিনের জন্য একটু দার্জিলিং যাব। এটা কোম্পানির ট্যুর, এতে কোম্পানির অনেকেই যাচ্ছে, সবাইকে জানিয়ে দিয়েছি। সবাই যাচ্ছে, এখানে কারো খরচ নেই, সবই কোম্পানির খরচ। তাই তোমাকে বলছি, তুমিও যাচ্ছ কিন্তু। কিন্তু স্যার আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, আমি যেতে পারবো না। পার্সোনাল সমস্যা কোম্পানি শুনবে না, তুমি যাচ্ছ মানে যাচ্ছ। স্যার আমি আপনাকে বোঝাতে পারছি না, সমস্যাটা খুবই ভয়ঙ্কর। কি সমস্যা বলা যাবে? আসলে বলতে সমস্যা নেই, কিন্তু বলেই ফেলি। আমার সামনের সপ্তাহে 5 বাড়ির লোক দেখতে আসছে, আমার বিয়ে। মিতুর কথা শুনে রাজেন আরেকবার মাহিমের দিকে তাকালো। মাহিম এতক্ষণ মাথা হেট করেছিল। তারপর সে দেখে মাহিম মিতুর দিকে তাকিয়ে আছে। রাজেন কিছু বলার আগে মাহিম বলল, এর আগে তোমার তো একবার বিয়ে হয়েছিল, তোমার সেই স্বামীর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, যে তুমি আবার দ্বিতীয়বার পুরোটাই বিয়ে করছো? মাহিমের কথা শুনে মিতু রাজেনকে জিজ্ঞাসা করল, 1 মিনিট স্যার, আমার যে এর আগে একবার বিয়ে হয়েছিল আপনার বন্ধু, সে কথা জানলো কি করে? মিতুর কথা শুনে মাহিম বলল, কারণ বিয়েটা আমার সাথে হয়েছিল। তা কার বিয়ে হয়েছিল আপনার সাথে? তোমার। তাই? কিন্তু আমি তো জানি না সেসব কথা, আমি তো এখন আমার বরকে চোখেই দেখিনি। যদি আপনার সাথে আমার বিয়ে হয় তাহলে আমি কেন আপনার সাথে থাকি না? আমি তো জানি যারা স্বামী স্ত্রী হয় তারা একসাথে থাকে, কিন্তু আমি তো আপনাকে কিছুদিন আগে দেখেছি আর আজকে দেখলাম। মিতুর কথা শুনে মাহিম রেগে যায় আর বলল, এবার থেকে রোজ দেখবে, খুব তাড়াতাড়ি তৈরি থেকো আমার বাড়ি যাওয়ার জন্য। কেন আমি আপনার সাথে যাব? কারণ তুমি আমার বউ। এই বললে না যে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়? কি প্রমাণ আছে আমি আপনার বউ? কি প্রমাণ আছে? 2 দিন পর পর সব বুঝতে পারবে। আর দেরি করবো না, 36 বছর বয়স হয়ে গেল, আমার আব্বু আম্মু নাতনি নাতনির জন্য বায়না করছে, আর আমি অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি নিয়ে যাব, রেডি থাকো। মাহিম যে রাজেনের সামনে এভাবে কথা বলল মিতু সেটা বুঝতেই পারেনি। তাই সে রেগে গিয়ে বলল, অসভ্য লোক একটা। স্যার আমি এখনই আসছি, আমি বাড়ির সকলের সাথে আলোচনা করি, যদি ওরা পারমিশন দেয় তাহলে আমি অবশ্যই যাব। কথাটা বলে মিতু বেরিয়ে গেল। মহিম চিৎকার করে বলল, শোনাবো আমার, আই লাভ ইউ। মিতু রাগে টেবিলে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারে মাহিমকে, আর মাহিম সেটা লুফে নেয়। মিতু চলে গেলে রাজেন আর মাহিম হো হো করে হাসতে থাকে। আর রাজেন বলেন, আমার তো মনে হয় মেয়েকে পটানো শক্ত আছে। তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু ট্যুরে যাওয়ার ব্যবস্থা কর, আর একটা রুম দেখবি যেখানে আমি মিতুকে নিয়ে থাকবো। না দোস্ত, আমি তোকে দেব না। তোকে চিন্তা করতে হবে না, আমি আজকে সন্ধ্যায় আব্বু আম্মুকে নিয়ে ওদের বাড়ি যাচ্ছি, সব ব্যবস্থা করে আসবো। সেদিন মিতু আসতে একটু দেরি হয়েছিল। তার আগে মাহিম তার আব্বু আম্মুকে নিয়ে মিতুদের বাড়িতে হাজির হয়। তার দাদিকে সালাম করে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? মাহিমের কথা শুনে হাসিনা বেগম হাসতে হাসতে বলে, ভালো নেই। আমার দিদি ভাইকে তুমি অনেক কষ্ট দিয়েছো। ও আমার বড় আদরের। যেদিন তুমি ওকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেবে সেদিন থেকে আমি ভালো থাকবো। ও তোমাকে খুব ভালোবাসে। ও ভালোবাসাটা আমি মিতুকে শিখিয়েছি, স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা করতে হয়। তাই তো ও 23 বছর বয়সে এখনও কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখেনি। ওর মনে একমাত্র তুমি আছো। ও
ও বড্ড অভিমানী, দেখো তুমি ম্যানেজ করতে পারো কি না। দাদির কথা শুনে মাহিম মিতুর রুমে যায়। মিতু তখন বই পড়ছিল। মাহিম যেতেই মিতু বলে, কে আপনাকে পারমিশন দিল আমার রুমে আসার? মিতুর কথা শুনে মাহিম হাসতে হাসতে বলল, কে আবার পারমিশন দেবে? বইয়ের রুমে আসো, তার জন্য পারমিশনের কি দরকার? বেরিয়ে যান এখান থেকে, আমি আপনার সাথে কথা বলতে চাই না। রাতে এই রুমে থাকার পারমিশন পেয়ে গেছি, আজকে আমি এই রুমেই থাকছি। মাহিমের কথা শুনে মিতু চিৎকার করে বলে, কে? কি নয় জি, আমার সেই পিচ্ছি বউটা আজ কত বড় হয়ে গেছে। তুমি রাগ করছো কেন গো? আপনাকে দেখলেন আমার গা জ্বলে যায়। যখন আদর করব তখন দেখবে গা জ্বালা করছে না। সরি সোনা, ক্ষমা করে দাও না। সারা জীবন তোমায় ভালোবাসবো, আমার বুকের মধ্যে তোমায় রেখে দেব, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। একবার কি আমার ক্ষমা করা যায় না? আমি তো তোমার স্বামী হই, কবুল বলে সারা জীবনের জন্য আমরা এক বন্ধনে বাঁধা পড়েছি। কেন ফিরিয়ে নিচ্ছ? তোমাদের বাড়ির প্রত্যেকটা লোক আমাকে ক্ষমা করে দিয়েছে, শুধু তোমার ক্ষমা পাচ্ছি না সোনা আমার। যখন ডিভোর্স পেপারে সই করিয়েছিলেন তখন মনে ছিল না? সরি বলেছি তো। সরি মাই ফুট, সরি আপনার কাছে রেখে দেন। কথাটা বলে মিতু সেই রুমে চলে যায়। সকালবেলায় দাদি মিতুকে বলে, মিতু, জামাই যখন তোর কাছে ক্ষমা চাইছে তখন ক্ষমা করে দাও। কি বলছো দাদি? ক্ষমা হলো মানুষের ধর্ম। মাহিম তোর স্বামী, তোর জীবন সঙ্গী। তোর সাথে ওর যখন বিয়ে হয়েছিল ওর প্রতি তোর কোনো ভালোবাসা ছিল না, তাই তো কোনো প্রশ্ন না করে ওই কাগজে সই করে দিয়েছিলিস। তুই যদি বুঝতিস স্বামী কী জিনিস, কোনো অনুভূতি যদি তার প্রতি তোর থাকতো, তুই তাহলে ওই কাগজে সই করতিস না। ভুল তো তুইও করেছিস, তুই তখন ছোট ছিলিস, তাই আমি তোকে দায়ী করি না। ও তখন একটা রিলেশনের মধ্যে ছিল, সেটাও ওর ভুল ছিল। তোর দাদু এরকম ভুল করেছিল। আমার দুটো বাচ্চা থাকা সত্ত্বেও সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিল, কিন্তু সেই মেয়ে যখন তাকে ফাঁকি দিল সে বুঝতে পারলো, তাই আমার কাছে ফিরে এলো। আমি সব ভুলে তাকে আপন করে নিলাম, তুইও তাই করবি। স্বামী বড্ড জোরের জায়গা, ওই জায়গাটা হারিয়ে ফেলিস না। আমি মাহিমের চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছি, যেটা আগে দেখিনি। আগে তো দীর্ঘ 10 বছরে ও খোঁজ খবর নেয়নি, ঠিক এখনও অনুতপ্ত। সামনের সপ্তাহে একটা অনুষ্ঠান করে ও তোকে ঘরে তুলবে, তুই আর না বলিস না। আমি জানি তুই মাহিমকে ভালোবাসিস। দাদিমার কথায় মিতু কিছু বলে না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। শুধু দাদিকে বলে, তুমি ভাইয়ের সাথে কথা বলো, ভাই কি বলে দেখো। আদিত্যকে বোঝানোর দায়িত্ব আমার। তুই মাহিমের সাথে যাওয়ার জন্য তৈরি হ। তার পরের দিন হাসিনা বেগম আদিত্যকে ফোন করে আর বলে, হ্যালো আদিত্য। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো নেই। তোর সাথে আমার কিছু কথা আছে। তোকে সামনের শুক্রবার দিন আমাদের এখানে আসতে হবে। কেন? আসলে কি বলবো বল দেখি, তুই রাগ করবি না তো? একটা সমস্যা হয়ে গেছে। হাসিনা বেগমের কথা শুনে আদিত্য বলে, কি সমস্যা হয়েছে দাদি, আমাকে বলো। তোকে বলতে পারি, কিন্তু তুই বল, তুই আমার সাথে সহমতি হবি, কোনো রকম বিরোধিতা করবি না। হাসিনা বেগমের কথা শুনে আদিত্য হাসতে থাকে আর বলে, ডার্লিং, আমি কোন কথায় তোমার সাথে সহমত হই না? তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার যদি মত থাকে আমার মত থাকবে, তুমি এবার বলতে পারো। এরপর হাসিনা বেগম মিতু মাহিমের সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে আদিত্য বলে, দাদি, মিতু বুড়ি কী বলছে? ও বলছে ভাইয়া যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব। আমি জানি ও তোকে খুব ভালোবাসে, কিন্তু এটা তো মিতুর জীবন, তাই ওর সিদ্ধান্তের প্রতি ছেড়ে দে। তবে একটা কথা, মিতু জামাইকে ভালোবাসে, ওর যে ইচ্ছে নেই তা নয়। তাই বলছি, মিতু যদি নাও বলে তাহলে তোর সামনে না বলবে। তুই কিন্তু মিতুকে বোঝাবি স্বামী বড় জিনিস, যে কোনো মূল্যে তাকে হারানো যাবে না। ওটা মেয়েদের সবথেকে প্রিয় জায়গা। তোরা পুরুষরা এই অনুভূতিগুলো বুঝিস না, তাই তুই মিতুকে বুঝিয়ে রাজি করা। আর সামনের শুক্রবার দিন বাড়িতে একটা অনুষ্ঠান হবে, ওই দিন ওরা ঘরে তুলবে মিতুকে। মেয়ের অনুভূতি ছেলেরা বোঝে না, আর ছেলেদের অনুভূতি বুঝিয়ে মেয়েরাও বুঝে। সেই জন্যই তো তোমার নাতবউ এখন আমার অনুভূতি বুঝতে পারছে না।
নাতির মুখে এই কথা শুনে হাসিনা বেগম বলে, তার মানে আমার নাতিও নাকি প্রেমে পড়েছে? হুম। কোথায় মেয়ের বাড়ি আমায় বল, আমি সব ব্যবস্থা করব। ওই একই দিনে আমি আমার নাত বউকেও ঘরে তুলবো। সামনের সপ্তাহে যাচ্ছি তো, ওখানে সব বলবো। তুই তাহলে মিতুকে একবার ফোন করে কথা বলে নে। আদিত্য তারপর মিতুকে ফোন করে আর মিতুকে বলে, মিতু বুড়ি, বোন আমার কী করছো? ভাইয়া, তোর ফোনে যে অপেক্ষা করছিলাম, দাদি নিশ্চয়ই তোকে সব বলেছে। আমি বুঝতে পারছি না আমি কী করব। কি করবি মানে? শ্বশুর বাড়ি যাবি সামনের শুক্রবারের দিন? আমি যাচ্ছি তো। তোর মত আছে? হ্যাঁ অবশ্যই আছে। জামাই কি করে? তখন তো একটা কোচিং পড়াতো। সরকারি ব্যাংকে চাকরি করে। তোর সাথে এখন দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি যে কোম্পানিতে চাকরি করি, আমার বসের ঘনিষ্ঠ বন্ধু, ওখানে আমাদের আলাপ হয়েছে। তা ওখানে দেখে কি তোকে পছন্দ করেছে, না আগে থেকে জানতো যে তুই ওর স্ত্রী? মিতু মাহিমের সাথে আগে কথা হয়েছিল, সেগুলো বলল না, কিছুটা গোপন করলো। হয়তো ভাই হয় সেই কারণেই শুধু বলল, আমি জানি না ভাইয়া, হঠাৎ কেন ওরা আমার ঘরে তুলতে চাইছে। আমি শুনেছি যার সাথে মাহিমের সম্পর্ক ছিল সেই মেয়েটা অন্য একজনকে বিয়ে করে কানাডায় শিফট হয়ে গেছে। মাহিম এখন মোটামুটি নিজেরকে অনেকটা বদলে নিয়েছে। ও অনেক দিন আগেই খবরটা পেয়েছিলাম। ঠিক আছে, এখন আমি রাখছি, সামনের সপ্তাহে যাচ্ছি, কথা হবে, ঠিক আছে? আদিত্য সাথীকে বলল, সাথী, সামনের সপ্তাহে তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে। কেন? কেন আমি আপনার সাথে আপনাদের বাড়ি যাব? আমার বোনের বিয়ে, ওরা দাওয়াত করেছে, আমাকে যেতে হবে, আর তুমি যাচ্ছ আমার সাথে। কিন্তু নানু নানি বোন এরা তো আছে। আছে তো কি হবে, বাড়িতে কাজের লোক থাকবে, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে যাচ্ছ। সাথীর কথা শুনে রোকেয়া বেগম বলল, আদিত্য, অনেক দিন তো হয়ে গেল, আমরা আমাদের বাড়ি ফিরে যাব না? আমি আমাদের বাড়ি থেকে ফিরে আসি, তারপর আমি নিজে আপনাদেরকে দিয়ে আসবো। আপনাদের বাড়িটা মোটামুটি মিস্ত্রি লাগিয়ে আমি রিপেয়ার করে দিয়েছি, আপনাদের থাকার সমস্যা হবে না। আর সাথীকে এটা ভালো কাজের ব্যবস্থা করে দেব, আর ওর বোনকে আমি স্কুলে ভর্তি করে দেব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার ভরসাতেই তো আছি বাবা। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আমাদের কাছে, তা না হলে কে কার জন্যে এত করে আজকের দিনে। আদিত্য সাথীকে নিয়ে বাড়ি যায়। সাথীকে দেখে কেউ চিনতে পারছে না। তারা দাদি হাসিনা বেগম বলল, আদিত্য, কিছু গন্ধ পাচ্ছি, এটা কি আমাদের নাত বউ? জানে মেয়েটা? আজকে বলবো। আজকে বলবি মানে? আজকে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আজকে ওকে আমি প্রস্তাব দেব। ভালোবাসার আবার দিন আছে নাকি? আমি তো জানি ভালোবাসা তো যে কোনো সময় হয়। এটা একটা বিশেষ দিন, তুমি বুঝবে না। সাথীকে পেয়ে বাড়ি সকলে খুব খুশি হয়। মিতু আদিত্যকে ধরে খুব কান্নাকাটি করে। আদিত্যর বোনকে সান্ত্বনা দেয় আর বলে, এই সুখের দিনে কেউ কাঁদে না মিতু বুড়ি, তুমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলে। আদিত্যকে দেখে মাহিম পা ধরে সালাম করতে গেলে আদিত্য আটকায় আর বলে, তোমার জায়গা তোমার পায়ে নয়, আমার বুকে। যা হয়ে গেছে সব ভুলে যাও, এবার আমার বোনকে নিয়ে তুমি সুখী হও। আমার বোনকে অনেক কষ্ট দিয়েছো তুমি, আর জীবনে ওর হাত ছেড়ো না। ভাইয়া, আপনি আমার সম্মানে বড়। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোনকে আমি কখনো কষ্ট দেব না। ও এতদিন যা কষ্ট পেয়েছে আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। রাতের দিকে আদিত্য সাথীকে বলে, সাথী, ছাদে যাব, চলো না। আজকে পূর্ণিমার খুব সুন্দর চাঁদটা উঠেছে। আমার খুব ভয় করছে, অপরিচিত জায়গা তো, যদি পড়ে যায়। আমি তো আছি সাথী, বিশ্বাস করো না আমাকে? সাথী ঘাড় নেড়ে সম্মতি দেয়। তারপর আদিত্য সাথীর হাত ধরে ছাদে নিয়ে যায়। আদিত্যর হাতে ছিল একটা গোলাপ। সেই গোলাপ নিয়ে হাঁটু মুড়ে সাথীর সামনে বসে আর বলে, জানো সাথী, এই গোলাপ হলো ভালোবাসার চিহ্ন। আজকে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। এই গোলাপ আমি তোমায় দিলাম, আর আমি কিছু বলবো না, এবার তুমি বলো। আদিত্য হাত থেকে সাথী হাসি মুখে গোলাপটা নেয় আর বলে, তোমার যে অনুভূতি, আমারও সেই একই অনুভূতি তোমার প্রতি, তাই আমি আর কিছু বলবো না। বুঝে নাও আমি কে তোমার।
কথাটা বলে সাথী আদিত্যের বুকে মাথা রাখে। আদিত্য 2 হাত দিয়ে নিজের বুকের মধ্যে সাথীকে জড়িয়ে ধরে, তারপর কপালে গালে চুম্বন ভরিয়ে দেয়। সাথী আবেশে চোখ বুজে থাকে। আব্বু, রাজেন খুব বায়না করছে সাহিলকে ওর আব্বু আম্মুর কাছে নিয়ে যাওয়ার জন্য। রাজেন, ওর আব্বু ওর অধিকার আছে, তুই আর ওকে আটকাস না, পাঠিয়ে দে। তুই যেমন আমার দপ্তরে কাজকর্ম দেখাশোনা করছিস সেই রকম কর। কিন্তু আব্বু, একটা সমস্যা হয়ে গেছে। তা কি সমস্যা? চাষিদের বীমার জন্য ওই দপ্তর থেকে যে টাকা ঘোষণা হয়েছিল, আমি তার কিছুটা খরচ করে ফেলেছি। ঠিক আছে, আমি বিষয়টা দেখে নেব, এই নিয়ে কাউকে কিচ্ছু বলতে হবে না। এর কিছুদিন পর আদিত্য বুঝতে পারে দপ্তরে গন্ডগোল হচ্ছে। সে সচিব, তার দায়িত্বের বিষয়টা সরকারি নজরে আনা। সে প্রথমে ওই দপ্তরে মন্ত্রী আফতাব চৌধুরীর সাথে কথা বলেন। স্যার, দপ্তরে কিছু গন্ডগোল হচ্ছে। সরকার থেকে কৃষকদের জন্য যে বিমা চালু হয়েছিল সেই টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। আপনি বিষয়টা একটু দেখবেন। ঠিক আছে, আমি দেখে নেব। সাবধান করা সত্ত্বেও নাজমা গন্ডগোল কমানো না আদিত্যে সব কিছু বুঝতে পারল, কারণ সে হলো গ্রামের খ্যাত মজুর সম্প্রদায়ের ছেলে। কৃষকদের করুণ চেষ্টা সে জানে। সে তখন বিষয়টা সরকারের প্রধান তার কাছে জানাতে বাধ্য হয়। আফতাব চৌধুরীকে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হলো। এতে আফতাব চৌধুরী ও নাজমা ভীষণ রেগে গেল। এরই মাঝে একদিন আদিত্য ও সাথী গাড়ি করে আসছিল, সেটা নাজমা নজরে পড়ে। নাজমা সাথীকে চিনতে পারে। সে গাড়িটা ফলো করে, দেখতে পায় গাড়িটা একটা গলির ভেতরে ঢুকে গেল। আসলে ওটা সাথীর নানু ও নানির সাথে থাকা বাড়িটা তৈরি করে দিয়েছিল আদিত্য। সেদিনই সাথীকে তাদের বাড়িতে দিতে যাচ্ছিল। আদিত্য সেখান থেকে চলে এলে কিছুক্ষণ পর নাজমা একটা মেয়েকে পাঠায়। বাড়ি থেকে মেয়েটা মিথ্যা কথা বলে সাথীকে সেখান থেকে নিয়ে আসে কিছুটা দূরে। সাথী নাজমাকে দেখে সেখানে চলে যায়। যেতেই চাইলে নাজমা হাতটা ধরে ফেলে আর গাড়িতে তোলে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। তারপর নাজমা সাথীকে বলে, ওইটা বুঝি তোর নতুন নাগর হয়? কী সব উল্টোপাল্টা কথা বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আরে, আমি আদিত্য কথা বলছি। তোর নতুন সাগর, তবে ভালো মাল ধরেছিস, মালটা পয়সাওয়ালা আছে। কলেজ লাইফে ও আমার ক্রাশ ছিল, এখনও আছে। তাকে সুখে রাখবি। জানিস, ওর জন্য আমার আব্বুর মন্ত্রী চলে গেছে। এই বেড়াটাকে আমি ছাড়বো না। আমি খবর পেয়েছি ও নাকি তোকে ভালোবাসে, তাই তোকে দিয়েই প্রতিশোধ নেব। ওর নামে তোকে গিয়ে থানায় FIR করতে হবে। বলবি ও আমাকে জোর করে রেপ করতে গেছে। যদি না বলিস, তোর পুরো পরিবার শেষ হয়ে যাবে। নাজমার কথায় সাথী রেগে যায় আর বলে, আপনি যে কত বড় জঘন্য সেটা আপনি জানি। আপনার যা করার করে নিন। আমার পরিবার শেষ হয়ে যাক, আমি শেষ হয়ে গেলেও এই মানুষটার নামে কোনো মিথ্যা অভিযোগ আমি করব না। যাকে আমি ভালোবাসি তার সাথে কখনো ছলনা করতে পারবো না। আল্লাহ যদি আপনার হাতে আমাদের মৃত্যু লিখে রাখে, তাই হবে। আমি ওনার নামে কোনো মিথ্যে অভিযোগ করব না। নাজমা অনেক টর্চার করে কিন্তু সাথী কিছু বলে না। এদিকে সাথী অনেকক্ষণ না আসায় বাড়িতে লোক চিন্তা করতে থাকে। তার নানি রোকেয়া বেগম আদিত্যকে ফোন করে আর বলে, আদিত্য, জানো, সাথীকে একটা মেয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, কিন্তু সাথী আর বাড়ি ফেরেনি। আমি কিছুক্ষণ আগে বাজারে গিয়েছিলাম, সাথী ফিরে আসেনি কেন সেটা জানার জন্য। ওরা বলল একটা মেয়ের সাথীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে। মেয়েটা বোরখা পরেছিল, তাই কেউ চিনতে পারেনি। আমার খুব চিন্তা হচ্ছে বাবা, বড় মেয়ে তো, যদি কোনো বিপদ আপদ হয় তুমি তো বুঝতেই পারছো, তোমার দায়িত্ব সাথীর। আদিত্য, তোমাকে রক্ষা করতেই হবে সাথীকে। জানো, ও তোমায় খুব ভালোবাসে, তাই আমি তোমায় জানালাম। দেখো, আমাদের বয়স হয়েছে, আমরা কি করব বলো? তুমি একটু ব্যবস্থা করো, কেমন? নানির কথা শুনে আদিত্য বলে, আপনি চিন্তা করবেন না নানি, আমি থাকতে সাথীর কিছু হতে দেবো না, আমি আছি। এরপর আদিত্য বুঝতে পারে এই কাজটা নাজমার,
কারণ সাথী তাকে সব কিছু বলেছিল, তাই সে লোক লাগিয়ে নাজমার কোথায় যাচ্ছে, কি করছে। তারপর আদিত্য একটা সিদ্ধান্ত নেয়। আব্বু, সাহিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও স্কুলে গিয়েছিল, কিন্তু ওখান থেকে কেউ নাকি সাহিলকে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না আব্বু। তুমি তো জানো সাহিল আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি একটু ব্যবস্থা করে দাও, আমার সাহিলকে আমার কাছে এনে দাও। ঠিক আছে, তুই শান্ত হ, আমি তো দেখছি। কিছুক্ষণ পর আফতাব চৌধুরী লোকাল থানায় ফোন করে। কথাটা মিডিয়ায় কানে চলে যায়, চারিদিকে হৈ হৈ পড়ে যায়। প্রাপ্তমন্ত্রী আফতাব চৌধুরীর নাতিকে কেউ নাকি কিডন্যাপ করেছে। কিছুক্ষণ পর হেড অফিস থেকে ফোন আসে, আপনার মেয়ে যাকে কিডন্যাপ করে রেখেছে তাকে আগে ছেড়ে দিন, তবেই আপনার নাতি ছাড়া পাবে। আপনার মেয়ে অনেক বড় গেম খেলছে, মিডিয়ার সব জানাজানি হয়ে গেছে। ও একটা মেয়েকে নিয়ে কাছে রেখে দিয়েছে, এটা খুব বড় অন্যায়। নাজমা, তুই কাকে কিডন্যাপ করে নিজের কাছে রেখে দিয়েছিস? ওকে ছেড়ে দে। ওকে যদি না ছাড়িস তুই সাহিলকে পাবি না। মিডিয়ার আলোচনা হচ্ছে, আরে সব লোক একেবারে সবাই জেনে গেছে। ছি নাজমা, তুই আর কত নিচে নামবি? হ্যাঁ, তোর জন্য আমার মাথা হেট হয়ে যাচ্ছে। তোর ছোটবেলা আম্মু মারা যায়, সেই জন্য কখনো তোকে আমি শাসন করিনি। সেটাই বোধহয় আমার সবচেয়ে ভুল। তুই যা বলেছিস আমি তাই মেনে নিয়েছি, কিন্তু এটা তুই কি করলি? হ্যাঁ, আর পাঁচটা আম্মুর মতো নাজমাও নিজের ছেলেকে খুব ভালোবাসত, তাই সে সাথীকে ছেড়ে দিল আর আদিত্য শাকিলকে ছেড়ে দিল। মিডিয়াকে সাক্ষী রেখে পুলিশ কমিশনার মধ্যস্থতায় ওই কাজটা হলো। সেটা মিডিয়ায় টেলিকাস্ট করে দুনিয়ার লোককে দেখালো। সাথী ছুটে গিয়ে সকলের সামনে আদিত্যকে জড়িয়ে ধরে। এই দৃশ্য সারা দুনিয়ার লোক দেখল। বিষয়টা নাজমার স্বামী রাজেন দেখল, কারণ ঘটনাস্থলে সে উপস্থিত ছিল। রাজেন নাজমাকে বলল, জানো নাজমা, বাংলায় একটা কথা আছে, অহংকার পতনের মূল। তোমার উদ্ধত তোমাকে শেষ করে দিলে আজকে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার লোক জানতে পারলো তোমার কার্যকলাপ। তোমার মতো মেয়ে কখনোই ভালো মা হতে পারে না। তাই আজ থেকে সাহিল আমার কাছে থাকবে। ও যেমন তোমার সন্তান, ঠিক তেমনি ও আমারও সন্তান। আর খুব তাড়াতাড়ি ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেব। কথাটা বলে রাজেন হাসিলকে কোলে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে সাহিল বলে, আব্বু আম্মু আমাদের সাথে যাবে না। ছেলের কথা শুনে রাজেন খুব কষ্ট হয়। সে সাহিলকে বলে, তোমার আম্মু পচা, তোমাকে ওর সাথে থাকতে হবে না, তুমি আমার সাথে থাকবে। কিন্তু 5 বছরের ছোট সাহিল, সে তো অত কিছু বোঝে না। সে বায়না করতে থাকে আব্বু আম্মুর থাকবে আমাদের সাথে। শেষে ছেলেকে সাথে নিয়ে নাজমার কাছে ফিরে আসে আর বলে, ছেলের মুখ চেয়ে আরও একবার তোমায় ক্ষমা করে দিলাম। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। নাজমা তখন ছুটে গিয়ে রাজেনের পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে আর বলে, আমি জানি আমি ভুল করেছি, আমায় এবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। আমি বুঝতে পেরেছি আমার ছেলে 2 দিন আমার থেকে দূরে ছিল, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তাহলে তোমার আব্বু আম্মু তো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। ওই 2 বয়স্ক মানুষকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি অনুতপ্ত। আমি যতটা কষ্ট দিয়েছি আমি ততটা ভালোবাসা দিয়ে সব ভরিয়ে দেব। আর একবার বিশ্বাস করো আমাকে। মুখে কিছু বলতে হবে না, কাজ করে সেটা প্রমাণ করো, তবে বুঝবো তোমার মধ্যে পরিবর্তন এসেছে। তুমি তোমার কাজের জন্য অনুতপ্ত। হ্যালো ভাইয়া, কি করছিস? কি করব, আজ অফ ডে, ফ্ল্যাটে আছি। আমার খুব ভালো লাগছে। আমার মিষ্টি ভাবি কোথায়? ওর বাড়িতে আছে। ভাবি কিন্তু তোকে খুব ভালোবাসে, যেভাবে সবার থেকে জড়িয়ে ধরলো আমি তো ভাবতেই পারিনি। ও খুব ভয় পেয়ে গিয়েছিল, সামনে পেয়েছে তাই জড়িয়ে ধরেছে। তুই যদি ওখানে থাকতিস ও তোকে জড়িয়ে ধরতো। কোনোদিনও নয়। তখন পাশ থেকে মাহিম বলেন, ভাইয়া ভাবি কিন্তু ভীষণ রোমান্টিক। আপনার বোনের মধ্যে ওই গুণটা নেই। এখন এতদিন বিয়ে হয়ে গেল, সব কিছুতেই জড়তা। কথাটা শেষ করতে দিল না, তার আগে মিতু বলে উঠল, তোমার লজ্জা করছে না ভাইয়ার সামনে এসব বলছো? কেন কেন লজ্জা পাবো? তোমার ভাইয়া আমার শালা হয়, এরকম রসিকতা চলতেই পারে। তাছাড়া লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। যদি পুরুষ লজ্জা পেত তোমরা তাহলে মা হতে পারতে না। মিতু মাহিমকে থামিয়ে দিয়ে আদিত্যকে উদ্দেশ্য করে বলেন,
ভাইয়া ও খুব বাজে লোক, ভীষণ ঠোঁটকাটা, ওর মুখে কিচ্ছু আটকায় না। তুই কিছু মনে করিস না। তুই কবে বিয়ে করছিস ভাইয়া? খুব তাড়াতাড়ি। ভাবছি সাথীকে কলেজে ভর্তি করে দেব, ওর গ্র্যাজুয়েশন করার খুব ইচ্ছে আছে। তুই তখন আছিস, ভাবির চিন্তা করতে হবে না, তুই ওকে ঠিক তোর যোগ্য করে তুলবি। এরপর রাজেন একদিন মাহিমকে ফোন করে আর বলে, কিরে দোস্ত, কেমন আছিস? দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? কি আর বলবো, একেবারে নিরামিষ টাইপের। কেন ভাবি তোকে কাছে আসতে দেয় না? ওই আর কি। এক কাজ কর, ভাবিকে নিয়ে কোথায় হানিমুনে ঘুরে আয়, দেখবি সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ যাব, ওর ভাই আর বিয়ে হবে, ভাইকে অনুরোধ করব, তাহলে একসাথে সুবিধা হবে। তা তোর কেমন যাচ্ছে? কি বলবো বল, এখন তো দেখছি সবই ঠিক আছে। ওর আম্মু যত নষ্টের কারণ, ওকে কখনো শাসন করেনি, সেই কারণে ও এত বেয়াদব হয়েছে। ওকে সঠিক রাস্তা ওর আম্মু দেখায়নি, ওর মধ্যে শুধু লোভ আর লালসা ঢুকিয়েছে। তবে আম্মু আব্বুর খেয়াল রাখছে আর সাইলকে খুব যত্ন করছে, এতে আমি খুশি হয়েছি। নাতিকে পেয়ে আম্মু খুব ভালো আছে, ওদের দীর্ঘদিনের আশা আমি পূরণ করতে পেরেছি, এটাই আমার আনন্দ। আমি একটা সুখী পরিবার চেয়েছিলাম, যেটা নাজমা দিতে চাইছিল না। তবে এই ঘটনাটা ঘটার পর আমি আশাবাদী নাজমা আর ভুল করবে না। আদিত্য সাথীকে কলেজে ভর্তি করে দেয়। তারপর একদিন দেখে আদিত্য সাথীকে বিয়ে করে আজকে ওদের বাসর রাত। আদিত্য ঘরে ঢুকে সাথী উঠে দাঁড়ায়। আদিত্যকে সালাম করতে গেলে আদিত্য বলে, সালাম করতে হবে না, চলো দুজনে একসাথে নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন বেস্ট কাপল হতে পারি, কখনো কোনো সমস্যা যেন আমাদের মধ্যে না আসে। আমি তোমাকে কলেজে ভর্তি করে দিয়ে তুমি তোমার পরবর্তী স্বপ্নগুলো পূরণ করো, আর আমি আমার প্রফেশনের মাধ্যমে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আমি একজন সফল আমলা হতে পারি। আমার স্বপ্ন ছিল একজন আইপিএস অফিসার হওয়ার, সেই কাজটা আমি যেন দক্ষতার সাথে সামলাতে পারি। ভাইয়া বিয়ে তো হয়ে গেল, কবে হানিমুনে যাচ্ছিস? সামনের সপ্তাহের 15 দিন ছুটি নিয়েছি, তুই আর মহিম যাচ্ছিস আমাদের সাথে। তুই আর ভাবি নবদম্পতি, আমরা কেন যাব? তোরাও তো নবদম্পতি। না, আজ থেকে 10 বছর আগে আমাদের বিয়ে হয়ে গেছে। ওটা কোনো বিয়ে ছিল না, ওটা খেলা ছিল। ওই বয়সে মেয়েরা খেলাধুলা করবে তা নয়, বিয়ের বন্ধনে জড়িয়ে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। ছাড়ে সব কথা, আমরা কাশ্মীরে যাচ্ছি। মাহিমকে বলে দিয়েছি 15 দিনের ছুটি নিতে। ভারতের ভূগর্ভ ওই কাশ্মীর, ওখানে কত কি দেখার আছে জানিস? ভাইয়া আমার কতদিনের শখ কাশ্মীর যাব, এবার হয়তো সেই আশা আমার পূরণ হবে। তারপর ওরা 4 জনে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা ভালো থাকে আর ওদের স্বপ্নগুলো পূরণ করে এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত হলো। গল্পটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আর এইভাবে আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।